দেখো, চলতরিৎ শুরু করি। তো চলতরিতে প্রথমে আমাদের কি জানতে হবে? সূত্র। এখানে কিন্তু অঙ্ক আসে বেশি। হ্যাঁ, এখানে মুখস্থ বিষয়ের চেয়ে অঙ্কগুলো আমাদের খেয়াল রাখতে হবে বেশি। তো এখানে প্রথমে হচ্ছে কি আমাদের চার্জ, তড়িৎ প্রবাহ যেটা। তো প্রথমে কি তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ হচ্ছে আই ইকুয়াল টু কিউ বাই টি। কারণ আমরা জানি কিউ ইকুয়াল টু কি আই টি। অর্থাৎ চার্জ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ ইনটু সময়, ঠিক আছে? তো এখানে তড়িৎ প্রবাহের এককটা কি হবে তাহলে? চার্জের একক কি? কুলম্ব। তাহলে কুলম্ব পার সেকেন্ড, ঠিক আছে? কুলম্ব পার সেকেন্ড, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যাম্পিয়ার। কি বলি এটাকে? এটাকে আমরা অ্যাম্পিয়ার বলি, তাই না? তাহলে এটা হলো অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কিউ বাই টি। এটাকে আমরা বলি হচ্ছে কিউ মানে কি চার্জ, তাহলে চার্জ হচ্ছে কুলম্ব আর টি হচ্ছে সময়, তাহলে কুলম্ব পার সেকেন্ড। হ্যাঁ, এটাকে আমরা অ্যাম্পিয়ার বলি। তাহলে আহ এই যে আমরা তড়িৎ প্রবাহটা, এটা কিন্তু একটা স্কেলার রাশি। তোমরা তো জানো এটা, যে এটা একটা স্কেলার রাশি। এবং তোমার এটার যে পরিমাপক যন্ত্রটা, তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম কি? পরিমাপক যন্ত্র, এটার নাম হচ্ছে কি বলতো? অ্যামিটার। এটার নাম কি? অ্যামিটার। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম কি, তাহলে কি বলবা? অ্যামিটার, ঠিক আছে? তো অ্যামিটার মনে রাখবা, অ্যামিটারটা সিরিজ সমবায় বা সিরিজ সংযোগ দেওয়া হয় এখানে। তো আমাদের সংযোগ দুই প্রকার আছে, তাই না? একটা আছে সিরিজ, একটা আছে সমান্তরাল। তো এটা কিন্তু, অ্যামিটারটা কিন্তু সিরিজ সংযোগে তোমার যুক্ত করা হয়, মনে থাকবে। তো এখান থেকে ছোট ছোট অঙ্কগুলো আসে। যেমন তোমার চার্জের মান দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, তুমি কি বের করবা? তড়িৎ প্রবাহটা বের করবা। অথবা তোমার তড়িৎ প্রবাহ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, তুমি চার্জ বের করবা এখান থেকে। তো এতটুকু হচ্ছে আমাদের এখান থেকে জানতে হবে। বসে গিয়া কই? হুম, ডাক দেশে দেখি, একটা মেসেজ দে দেখি তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এতটুকু জানবো, হয়ে গেল। এখন দেখো আমাদের আহ, তড়িৎ বিভব ভি টু কি বলতো? তড়িৎ বিভব ভি টু আই আর। হুম, তাহলে আমাদের এটাকে আমরা বলি হচ্ছে বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য আই আর, অর্থাৎ তড়িৎ প্রবাহ ইনটু রোধ, এটার গুণফলকে বলি আমরা কি? তড়িৎ বিভব, তাই না? আচ্ছা, এরপরে এগুলো তোমরা জানো, নর্মাল অঙ্ক আসে এখান থেকে। তাহলে কি আই ইকুয়াল টু ভি বাই আর। অর্থাৎ তোমার তোমার হচ্ছে ইয়া দেওয়া থাকবে, কি বলে এটার নাম? তড়িৎ বিভব দেওয়া থাকবে অথবা বিভব পার্থক্য দেওয়া থাকবে। আর তোমার হচ্ছে এখানে রোধ দেওয়া থাকবে, তুমি এখান থেকে কি বের করবা? তড়িৎ প্রবাহটা বের করবা, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহ ইকুয়াল টু কি বলতো? তড়িৎ প্রবাহ ইকুয়াল টু ভি বাই আর, মনে থাকবে। এখন আসো হচ্ছে তারণ বেগ। তারণ বেগটা কি? তারণ বেগ ভি ইকুয়াল টু কি বলতো? ভি ইকুয়াল টু আই বাই এন এ ই। আচ্ছা, এই যে ভি, এটা হলো তারণ বেগ, বেগের মান। আচ্ছা, আর আই হচ্ছে কি? তড়িৎ প্রবাহ, ঠিক আছে? আচ্ছা, এ মানে কি? ক্ষেত্রফল, ঠিক আছে? এ মানে ক্ষেত্রফল। এখন দেখো, তাহলে আই ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? আই ইকুয়াল টু এন এ ভি ই লেখা যায় কিনা? লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে তারণ বেগের এই সূত্রটা মনে রাখবো আমরা। এরপরে দেখো, এরপরে তোমার প্রবাহ ঘনত্ব। কি ঘনত্ব? প্রবাহ ঘনত্ব জে ইকুয়াল টু আই বাই এ, তাই না? প্রবাহ ঘনত্ব হচ্ছে জে ইকুয়াল টু আই বাই এ। এখন আই মানে কি জানি আমরা বলো তো? এন এ ভি ই বাই এ। এ মানে কিন্তু ক্ষেত্রফল, এ মানে কি? ক্ষেত্রফল। তাহলে এ এ কাটা চলে গেল, তাহলে কি হবে? এন ভি ই, ঠিক আছে? তাহলে এন ভি ই, তাহলে এটা আমরা লিখতে পারি না প্রবাহ ঘনত্বের সংজ্ঞা থেকে? আচ্ছা, তাহলে এই দেখো, আই মানে হলো অ্যাম্পিয়ার আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা এটা কি বলতে পারি বলতো? অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার বলতে পারি কিনা? তাহলে এককটা আমরা কি বলবো? অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, এটা আমরা বলবো। ঠিক আছে, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার আমরা এখান থেকে লিখলাম। এখন আমাদের যে রোধ, তো
আমাদের রোধটা সম্পর্কে আমরা একটু জানবো, যে এই যে পরিবাহীর যে রোধ গুলা আছে, অর্থাৎ আর এর রোধ হচ্ছে কার উপর নির্ভরশীল? পরিবাহীর রোধ কার কার উপর নির্ভর করে? হ্যাঁ, পরিবাহীর রোধ কার কার উপর নির্ভর করে? পরিবাহীর রোধ তোমার চারটা বিষয়ের উপর নির্ভর করে। চারটা বিষয়ের উপর কি করে নির্ভর করে? কি কি বিষয় বলো তো? পরিবাহীর দৈর্ঘ্য, একটা হলো পরিবাহীর দৈর্ঘ্য, একটা হলো ক্ষেত্রফল এবং উপাদান ও তাপমাত্রা। এই চারটা বিষয়ের উপর নির্ভর করা হচ্ছে পরিবাহীর রোধ, ঠিক আছে? তাহলে পরিবাহীর রোধ হচ্ছে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, উপাদান এবং তাপমাত্রা, এই চারটা বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার জানতে হবে পরিবাহিতা। পরিবাহিতা পরিবাহিতা জি ইকাল টু কি বলতো? পরিবাহিতা জি ইকাল টু আই বাই আর, অর্থাৎ এই পরিবাহিতা রোধের ব্যস্তানুপাতিক। কি জানতে হবে বলতো? পরিবাহিতা হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক, কারণ রোধ বাড়লে পরিবাহিতা কমবে, আর রোধ কমলে পরিবাহিতা বাড়বে। তাহলে এই পরিবাহিতা জি ইকাল টু আই বাই আর, ঠিক আছে? তা আমরা এটা বলতে পারি না যে ওয়ান, এই যে পরিবাহিতার একক কি বলতো? একক হচ্ছে সিমেন্স। একক কি? এককটা হচ্ছে সিমেন্স, অর্থাৎ এস মানে সিমেন্স, ঠিক আছে? তাহলে এই আই মানে হলো অ্যাম্পিয়ার, আর রোধ মানে কি? এই সরি, কি বলে, ওয়ান সিমেন্স। তাহলে হ্যাঁ ঠিক আছে, পরিবাহিতার একক তাহলে কি তোমার? এটা কি তোমার অ্যাম্পিয়ার, আর নিচে হবে কি ওহম, তাই না? ওহম। তাহলে এটাকে আমরা বলি হলো সিমেন্স। কি বলি? ওয়ান সিমেন্স বলি, মনে থাকবে। আচ্ছা, এখন পরিবাহিতার এককটা হলো সিমেন্স। তাহলে এখন আসো তোমার, এই এস মানে কিন্তু সিমেন্স। আচ্ছা, এখন কার পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপার পরিবাহিতা। রূপার পরিবাহিতা কি হবে বলতো? রূপার পরিবাহিতা সবচেয়ে বেশি হবে, হ্যাঁ। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, যে তাপমাত্রার সাথে তোমার পরিবাহিতার সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাপমাত্রার সাথে তাপমাত্রার সাথে পরিবাহিতাটা কি বলতো? ব্যস্তানুপাতিক। কারণ কি? তাপমাত্রা বাড়লে পরিবাহিতা কমে এবং তাপমাত্রা কমলে পরিবাহিতা বাড়ে। এটা কাদের ক্ষেত্রে? ধাতব পরিবাহীর ক্ষেত্রে বা ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে। তো ইলেকট্রনীয় পরিবাহী যারা আছে, তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে পরিবাহিতা বৃদ্ধি পায়, আর তাপমাত্রা হ্রাস করলে তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহিতা হ্রাস পায়, আর তাপমাত্রা হ্রাস করলে পরিবাহিতা বৃদ্ধি পায়, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি। তো এটা কেন হয়? এটা হয় হচ্ছে তোমার ইলেকট্রনের কারণে। তো যেহেতু তোমার ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, যার কারণে তোমার পরিবহন করতে পারে জিনিসটা। তো তাপমাত্রা বাড়লে কি হয় বলতো? এদের মধ্যে কম্পন বৃদ্ধি পায়। কম্পন বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। আবার রোধ বৃদ্ধি পাইলে কি হয় তোমার? পরিবাহিতাটা হ্রাস পায়, ঠিক আছে? তো তাপমাত্রা বাড়লে পরিবাহিতা আলটিমেটলি কি হবে? হ্রাস পাবে। এবং রূপার পরিবাহিতা সবচেয়ে আমাদের বেশি ধরতে হবে এখান থেকে, ঠিক আছে? বা সিলভার বলি আমরা এটাকে, তাই না? আচ্ছা, তাহলে অপশনে তোমার রূপা থাকলে রূপা দিতে হবে, বা সিলভার। এখন সিলভার যদি না থাকে তাহলে কোনটা দিবা? তখন তোমরা চেষ্টা করবা অ্যালুমিনিয়াম এবং কপার, এই দুইটার মধ্যে একটা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? যদি অ্যালুমিনিয়াম থাকে অ্যালুমিনিয়াম দিবা, কপার থাকলে কপার দিবা, ঠিক আছে? যদি সিলভার না থাকে অপশন। আচ্ছা, তারপর দেখো আর, এই আর মানে হলো রোধ। রোধ ইকুয়াল টু কি? রো এল বাই এ। আমরা রোধের সূত্র জানি, তাই না? রোধের সূত্র আছে দৈর্ঘ্যের সূত্র, ক্ষেত্রফলের সূত্র, তাই না? তো দৈর্ঘ্যের সূত্র থেকে আমরা জানছি যে আর সমানুপাতিক এল, আর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে আর ওয়ান বাই এ, ঠিক আছে? ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আলটিমেটলি আমাদের এই যে রো মানে হলো আপেক্ষিক রোধ। রো মানে কি? রো মানে আপেক্ষিক রোধ। তো আপেক্ষিক রোধ, তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ, ঠিক আছে? তাহলে এখন আসো, এই যে আপেক্ষিক রোধটা আছে রো, এই রোটা কার কার উপর নির্ভর করে? এটা কিন্তু দৈর্ঘ্যের উপর বা ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। এটা নির্ভর করবে উপাদান এবং তাপমাত্রার উপর। কার উপর নির্ভর করে? উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে। এই আপেক্ষিক রোধটা উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভরশীল।
এটা কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। ঠিক আছে। এখন আমাদের পরিবাহী কি কি আছে বলতো? আমাদের আছে সুপরিবাহী, অর্ধপরিবাহী, তাই না? এখন যারা সুপরিবাহী, সুপরিবাহীর ক্ষেত্রে আহ যে আমরা অন্য টপিকে যাই, এটা শেষ করে দেই। এখন রো মানে কি দেখো, রো মানে হচ্ছে তোমার, রো মানে হচ্ছে এখান থেকে আমরা কি লিখতে পারি, RA/L। এখন এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? এইখান থেকে আসতে পারে, ধরো তোমার, তুমি যদি ক্ষেত্রফল 2 গুণ বাড়াও, কোন পরিবাহীর ক্ষেত্রফল 2 গুণ বাড়াইলে রোধ কত গুণ হবে, অথবা ক্ষেত্রফল 3 গুণ বাড়াইলে রোধ কত গুণ হবে। তাহলে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে কি হবে, রোধ যদি তুমি হচ্ছে বের করতে চাও, ক্ষেত্রফল 3 গুণ বাড়াইছো, তাহলে কত গুণ হবে রোধ? 1/3 গুণ। ঠিক আছে। 2 গুণ বাড়াইলে 1/2 গুণ, শেষ। আবার দৈর্ঘ্য বাড়াইলে কি হবে, দৈর্ঘ্য তো সমানুপাতিক সম্পর্ক, তাহলে কি দৈর্ঘ্য কি সমানুপাতিক সম্পর্ক না? 2 গুণ বাড়াইলে রোধ 2 গুণ বাড়বে, 3 গুণ বাড়াইলে 3 গুণ বাড়বে, শেষ। এরকম প্রশ্ন আসছে অলরেডি। এখান থেকে এই কোশ্চেন থেকে দেখবো অনেকগুলো কোশ্চেন মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে, নর্মাল কোশ্চেন, এগুলা সবাই পারবা। তো এই সূত্রটা মনে রাখতে হবে, তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে। সূত্র মনে না রাখতে পারলে তো তুমি অ্যান্সার করতে পারবা না। সহজ কোশ্চেন বা সূত্র মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে এটার একক কি বলতো? আপেক্ষিক রোধের একক কি? আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, মনে থাকবে, ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। ঠিক আছে। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। আচ্ছা, এবার আসো তোমার রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। তো এই যে তোমার উষ্ণতা গুণাঙ্কটা আছে, এটা কিন্তু পরিবাহীর ক্ষেত্রে, যারা পরিবাহী, পরিবাহীর ক্ষেত্রে ধনাত্মক হয়। এখান থেকে কি কোশ্চেন আসবে, জাস্ট এই কোশ্চেনটা মনে রাখতে হবে যে রোধের উষ্ণতা গুণাঙ্ক পরিবাহীর ক্ষেত্রে হয় ধনাত্মক, কি হয়, ধনাত্মক। আর অর্ধপরিবাহী যারা আছে, অর্ধপরিবাহী কারা বলতো? অর্ধপরিবাহী হচ্ছে জার্মেনিয়াম, আর্সেনিক, সিলিকন, এরা হচ্ছে অর্ধপরিবাহী। এদের ক্ষেত্রে ঋণাত্মক। তো যাদের মান ঋণাত্মক, যেমন তোমার এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে এদের মানটা কত হয়, -6 × 10⁻² ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পার ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু আমাদের কুলম না, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হলো তোমার অর্ধপরিবাহীর ক্ষেত্রে হয়। আর যারা পরিবাহী আছে, পরিবাহীর ক্ষেত্রে দেখো, যেমন তোমার তামার ক্ষেত্রে, তামার ক্ষেত্রে কত বলতো, 4.3 × 10⁻³ তারপরে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত, 3.9 × 10⁻³ তারপরে টাংস্টেন, টাংস্টেন আছে না, টাংস্টেনের ক্ষেত্রে কত বলতো, 4.5 × 10⁻³ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছিলাম যে টাংস্টেন, টাংস্টেনের কিন্তু তোমার কি বলতো, রোদের উষ্ণতা গুণাঙ্ক একটু বেশি হয় সবার চেয়ে, তাই না? তো টাংস্টেনেরটা তামা, অ্যালুমিনিয়াম এদের চেয়ে বেশি। তাহলে প্রথমে টাংস্টেন, তারপরে তামা, তারপর অ্যালুমিনিয়াম, মনে থাকবে রোদের উষ্ণতা গুণাঙ্ক। তো একক কিন্তু এটা মনে রাখতে হবে, পার কুলম। পার কুলম বলা যাবে না, এটা কিন্তু পার ডিগ্রি, পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। তো এটা মনে রাখবো আমরা যে এটা কিন্তু কুলম না, এটা সেলসিয়াস, তাপমাত্রা কিন্তু এটা। ঠিক আছে, তাপমাত্রা একক সেলসিয়াস। তারপরে তোমাদের আরো জানতে হবে যে থার্মিস্টরটা কি। হ্যাঁ, তো দেখো থার্মিস্টরের মাধ্যমে কি করা হয় বলতো, এই যে থার্মিস্টর, এটা কিন্তু আসছিল, থার্মিস্টর, থার্মিস্টরের মাধ্যমে, মাধ্যমে 0.005 ডিগ্রি সেলসিয়াস এটা মাপা যায়। ঠিক আছে, থার্মিস্টরের মাধ্যমে। তো এখন আসো, কত কেলভিন তাপমাত্রার নিচে পারদ অতি পরিবাহিতা প্রদর্শন করে, এই কোশ্চেনটা আসে। কত ডিগ্রি তাপমাত্রার নিচে পারদ অতি পরিবাহিতা প্রদর্শন করে? এটা হবে তোমার কত বলতো, 4.2 কেলভিন, 4.2 কেলভিন। ঠিক আছে, তাহলে 4.2 কেলভিন তাপমাত্রার নিচে কি হয় বলতো, তাপমাত্রার নিচে তামা, তামা আছে পারদ কি করে বলতো, অতি পরিবাহিতা প্রদর্শন করে। ঠিক আছে।
তাহলে 4.2 কেলভিন তাপমাত্রার নিচে পারদ অতি পরিবাহিতা প্রদর্শন করবে। তাহলে এইটা আমরা এখান থেকে জানবো। এখন আসো, আমাদের আরেকটা সূত্র আছে এখন, তাপের সূত্র, উৎপন্ন তাপ। তো আমাদের পারদ কি করবে? অতি পরিবাহিতা প্রদর্শন করবে। তো এখন আসো, তোমার উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ উৎপন্ন তাপ এইচ ইকুয়াল টু কি বলতো? এইচ ইকুয়াল টু I²RT, তাই না? আচ্ছা, এখন এই যে এখানে তোমার সূত্র কয়টা মনে রাখতে হবে? সূত্র কিন্তু অনেকগুলো আছে এখানে। তো প্রথমে খেয়াল করো, আমরা জানি যে আমরা জানি আই ইকুয়াল টু কি বলতো? আহ আমি একটু আগে বলছিলাম না যে ভি ইকুয়াল টু কি IR? তাহলে আই ইকুয়াল টু কি? V/R, তাই না? আই ইকুয়াল টু V/R। তাহলে এখানে যদি তুমি V/R বসাও তাহলে কি হবে বলো তো? V/R বসাইলে এখানে কি হয় বলো তো? V²/R² ইন্টু R ইন্টু T, তাই না? তাহলে আর আর কাটা, তাহলে কি হয়? V²/R ইন্টু T, এটা হয় কি না? V²/R, ঠিক। এখন এখন দেখো, এই যে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? V × V/R ইন্টু T। এখন V/R বলতে আমরা কি বুঝি? আমরা এখানে আই বুঝি, তাহলে আই ইকুয়াল টু VR, তাই না? তাহলে VIT, এটা আমরা বুঝি এখান থেকে। তাহলে এখন দেখো VIT পাইলাম আমরা এখান থেকে। তারপরে আমরা জানি পি ইকুয়াল টু কি? পি ইকুয়াল টু VI, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে পিটি? পিটি বলতে পারি কিনা? এখন দেখো, তাহলে এই যে উৎপন্ন যে তাপটা, এটা এখান থেকে আমরা পাইলাম। তাহলে এই সূত্রগুলো প্রতিপাদন করে আমাদের কয়টা সূত্র পাইলাম বলতো? H = I²RT, VIT আর পিটি, ঠিক আছে? এখন তোমার এই কোশ্চেনটা তুমি মনে রাখবা, বা তোমাদের কিন্তু প্রশ্ন আসে এরকম যে উৎপন্ন তাপটা কিসে চাই বলতো? ক্যালোরিতে চাই উৎপন্ন তাপটা। আচ্ছা, এখন দেখো উৎপন্ন তাপটা এখানে, উৎপন্ন তাপটা দেখো, যদি তোমাকে বলে যে উৎপন্ন তাপটা কিসে নাও? ক্যালোরিতে নাও, ক্যালোরিতে। তখন কি করবা বলো তো? H = 0.24 ইন্টু I²RT, ঠিক আছে, ইকুয়াল টু 0.24 ইন্টু VIT ইকুয়াল টু 0.24 ইন্টু পিটি, ঠিক আছে? এগুলো সব ক্যালোরিতে, এগুলো সব কিসে বলো তো? ক্যালোরিতে। তাহলে অঙ্ক যদি আসে, হ্যাঁ, তোমাকে দেওয়া আছে ইয়ার মান, আই এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে। তুমি এখন কি করবা? এই মানগুলো বসায় 0.24 দ্বারা গুণ করবা। অথবা তোমার তড়িৎ বিভবের মান দেওয়া আছে, বিভব পার্থক্য, তারপর এখানে দেওয়া আছে তোমার তড়িৎ প্রবাহ, আর হলো সময় দেওয়া আছে। তুমি এখান থেকে বসায় 0.24 দ্বারা গুণ করবা। তাহলে আমাদের কি বের হবে বলো তো? ক্যালোরির মানটা বের হবে। মনে থাকবে? তাহলে আমরা কিন্তু অলরেডি জানি যে 1 জুল মানে কি 0.24 ক্যালোরি, তাই না? এই জন্য কিন্তু আমরা 0.24 দ্বারা গুণ করব জিনিসটাকে এখানে, ঠিক আছে? উৎপন্ন যে তাপটা আসতেছে, উৎপন্ন তাপটা, তাপটা কিসে আসবে বলো তো? এটার একক কি? জুল না? জুল। তাহলে জুল থেকে ক্যালোরিতে নিতে গেলে কি করতে হবে? 0.24 দ্বারা গুণ করতে হবে। তো এটাই আমাদের এখানে করতে হবে জাস্ট, মনে থাকবে? তারপর দেখো, আমরা আহ এই যে পি, পি মানে হচ্ছে, আমরা জানি কি পি মানে হচ্ছে ক্ষমতা। পি মানে ক্ষমতা, এটা আমরা জানি। এখন আমাদের যে বৈদ্যুতিক এককটা আছে, এটাকে আমরা বলি কি বলতো? এগুলো তুলছো? হ্যাঁ, এগুলো তোলা আছে অবশ্য, জাস্ট তোমরা দেখবা ভালো মতো, আর না পারলে একটু করে তুলে নিবা, শেষ। 1 BOT ইকুয়াল টু কি বলতো? 1 kWh ইকুয়াল টু, মানে 1 watt ইকুয়াল টু 1 kWh ইকুয়াল টু 3.6 10⁻⁴ কত? 6 জুল। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা এটা বলতে পারি কিনা?
রাইট, এটাও বলতে পারি, ঠিক আছে। এত জুল বলতে পারি, মনে থাকবে। আচ্ছা, তারপরে আমাদের বৈদ্যুতিক ফিউজ, আমাদের এইটা কিন্তু মানটা আসে, হ্যাঁ, এই মানটা কিন্তু আসে, আমাদের 1 ওয়াটের মানটা আসে। তো বৈদ্যুতিক ফিউজ, বৈদ্যুতিক ফিউজ এখানে কি কি থাকে বলতো? এখানে থাকে 3 ভাগ সীসা, 3 ভাগ সীসা থাকে, এবং 1 ভাগ কি থাকে, টিন থাকে, 1 ভাগ টিন। বৈদ্যুতিক ফিউজের কাজ কি? সে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহটাকে বাড়াইতে পারে, তাই না? এটা কেন দেওয়া হয়? এটা দেওয়া হয় শ্রেণী সমবায়। এটা কি দেওয়া হয়? যাতে জিনিসগুলো নষ্ট না হয়, মানে একটা যন্ত্রপাতি যাতে নষ্ট হওয়া থেকে তোমার বাঁচে আর কি। এই জন্য আমরা কি ব্যবহার করি? বৈদ্যুতিক ফিউজটা ব্যবহার করি। তো এটা কিসে দেওয়া হয় বলতো? এটা দেওয়া হয় শ্রেণী সমবায়ে। এবং এইটার গলনাঙ্ক কত জানো? এটা গলনাঙ্ক হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াসের কম। তো এই যে তোমার বৈদ্যুতিক ফিউজ, এটা তোমাকে জানতে হবে কি কি উপাদান থাকে, কিভাবে যুক্ত করা হয়, এবং এটার গলনাঙ্ক কি, কত, 300 ডিগ্রির চেয়ে কম। তো এটার কাজ কি? বৈদ্যুতিক যন্ত্রপাতিকে তোমার নষ্ট হওয়া থেকে রক্ষা করে, বুঝতে পারছো? রক্ষা করে। তারপরে আমাদের তড়িৎ কোষ, তড়িৎ কোষ কিন্তু 2 প্রকার আছে। কি আছে? তড়িৎ কোষ 2 প্রকার আছে। কি কি আছে বলো তো? তড়িৎ কোষ 2 প্রকার কি কি আছে? একটা হলো তোমার কি বলে, প্রাইমারি কোষ, একটা হলো গৌণ কোষ, অর্থাৎ একটা হলো মুখ্য, একটা গৌণ। এখন মুখ্য কোনগুলো, মুখ্য কোষ কোনগুলো, এবং গৌণ কোষ কোনগুলো, বলতে পারবা? মুখ্য আর গৌণ কোনগুলো বলো তো, কে বলতে পারবা? তড়িৎ কোষ গুলা বলো, মুখ্য কোনগুলা, মুখ্য কোষ কোনগুলা বলো তো? হুম, মুখ্য কোষ কোনগুলো বলতে পারবা না? ভাইয়া হাইড্রোজেন ফুয়েল সেল। এই বেটা, এটা তড়িৎ কোষ নাকি? তড়িৎ কোষ বলতেছি। কে পারবা? কে পারবা না? মুখ্য কোষ, মুখ্য তড়িৎ কোষ কোনগুলা? মুখ্য তড়িৎ কোষ, এটা হলো তোমার শুষ্ক কোষ, মানে রাইসেল। তারপরে তোমার ল্যাকলেন্স সেল, ল্যাকলেন্স সেল, সেল মানে কোষ, আর কি তোমার ভোল্টার কোষ, ভোল্টার কোষ। আর গৌণ কোনগুলা? গৌণ হচ্ছে তোমার সঞ্চয় কোষ গুলো আছে না, সঞ্চয় কোষ গুলা। গৌণ হচ্ছে তোমার সঞ্চয় কোষ যেগুলো আছে, যেমন লেড অ্যাসিড যেটা কি কোনো কোষ না? হ্যাঁ, লেড অ্যাসিড। হ্যাঁ লেড অ্যাসিড সঞ্চয় কোষ, হ্যাঁ। তারপর দেখো, আহ, তোমার ডায়নামো কোনটা বলো তো? ডায়নামো কাকে বলে? ডায়নামো কাকে বলে? ডায়নামো হচ্ছে তোমার, বলতে পারবা কি, সরল বা সচল, সচল যন্ত্রাংশ যুক্ত তড়িৎ কোষ, সচল যন্ত্রাংশ যুক্ত তড়িৎ কোষ, এটাকে বলা হয় ডায়নামো, মনে থাকবে। আচ্ছা, এখন তাহলে তড়িৎ কোষ কয় প্রকার বললাম? 2 প্রকার, মুখ্য গৌণ। আর ডায়নামো কি? সচল যন্ত্রাংশ যুক্ত তড়িৎ কোষ, মনে থাকবে। আচ্ছা, এবার আসো তোমার তড়িৎ চলক বল, তড়িৎ চলক বলে যাই। হ্যাঁ, তাহলে তড়িৎ চলক বলে একটু আমরা যাই। তড়িৎ চলক বল, তড়িৎ চলক বল মানে কি? তড়িৎ চলক বল হচ্ছে ইকুয়াল টু কি বলতো? ইকুয়াল টু কি, আইআর প্লাস আইআর। এখন এটা মূলত আসছে কই থেকে? এটা আসছে তোমার এখান থেকে। আমরা জানি তড়িৎ প্রবাহ ইকুয়াল টু তড়িৎ চলক বল বাই কি, তার রোধ। এটা হলো তোমার প্রধান রোধ বা মেইন রোধ, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এটা কি? এটা হলো অভ্যন্তরীণ রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধ, আর এটা হলো মেইন একটা রোধ, আসল রোধ।
তো এটা তুমি এখন ই বের করো, তাহলে ই ইকুয়াল টু কি হয় বলো তো? ই ইকুয়াল টু এটা পাওয়া যায় কিনা বলো, এটা পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি না যে ভি ইকুয়াল টু কি আই আর, এটা বলতে পারি কিনা? তাহলে কি হবে বলো তো, ই ইকুয়াল টু ভি প্লাস আই আর। এখন তুমি কিন্তু বুঝতেছো যে এই তড়িৎচলক বলটা দুইটা মানের যোগফল। দুইটা মানের মানে কি? এই যে এইটাকে বলা হয় নষ্ট ভোল্ট, কি বলা হয়? নষ্ট ভোল্ট। কেন নষ্ট ভোল্ট বলা হয়? কারণ এটা হলো অভ্যন্তরীণ রোধ, এই এই রোধটা হলো অভ্যন্তরীণ রোধ, এটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? এটা নষ্ট ভোল্ট বলি আমরা। তাহলে নষ্ট ভোল্ট মানে কি? এটা হলো নষ্ট ভোল্ট, আই আর ইকুয়াল টু ই মাইনাস ভি, তাই না? ই মাইনাস ভি। এখন এখান থেকে তোমাকে বোঝার বিষয় হচ্ছে যে নষ্ট ভোল্টের সূত্রটা মনে রাখবা। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই যে তড়িৎচলক বলটা, এটার মান কিন্তু অবশ্যই ভির চেয়ে বেশি হবে। মানে তড়িৎচলক বলের মান বিভব পার্থক্যের চেয়ে বেশি। তড়িৎচলক বল গ্রেটার দেন কি বিভব পার্থক্য। কারণ কি বলতো, তড়িৎচলক বল বের করতে হইলে তোমাকে অবশ্যই নষ্ট ভোল্ট যোগ করতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ তোমার অভ্যন্তরীণ রোধ লাগবে। এই জিনিসটা আমরা এখান থেকে পাবো। তাহলে বাস্তবে আমরা মনে রাখবো, বিভব পার্থক্য সব সময় তড়িৎচলক বলের চেয়ে ছোট হয়, অর্থাৎ তড়িৎচলক বলের মানটা বেশি হয়। আচ্ছা, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এখন আসো, তোমার এখান থেকে ছোট ছোট কিন্তু অঙ্ক আসে, এই জন্য আমাদের এই অঙ্কগুলোর জন্য সূত্রগুলো মনে রাখতে হবে। এখন আমরা যখন তোমার শ্রেণী, আমাদের যে সমবায় গুলো করি, তাই না? শ্রেণী, শ্রেণী, সমান্তরাল এবং মিশ্র। শ্রেণী, সমান্তরাল এবং মিশ্র। এখন শ্রেণী সমবায় মানে কি আমরা কি জানি বলো তো? শ্রেণী সমবায় মানে কি? মানে হচ্ছে তোমার জাস্ট আমরা যোগ করবো। দেখো এটা কিন্তু উল্টা, তাই না? এটা কার উল্টা? এটা হচ্ছে তোমার ওই যে ধারক আছে না, ধারকের উল্টা, তাই না? ধারকের উল্টা। তাহলে এখান থেকে একটা জিনিস সূত্র জানতে হবে, যে শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ আইএস ইকুয়াল টু এন ই বাই এন আর প্লাস আর। অর্থাৎ তোমাকে এখান থেকে দেখতে হবে আহ, কখন শ্রেণী সমবায়ে, কখন শ্রেণী সমবায়ে, এখান থেকে প্রশ্ন আসবে কখন শ্রেণী সমবায়ে, সমবায়ে কার্যক্ষমতা বৃদ্ধি পায়, এই প্রশ্নটা আসবে। তখন তুমি কি করবা? যখন এন গুণ হবে, মেন কথা হবে যখন কোনো কিছু এন গুণ হবে। এন গুণ মানে কি? তাহলে যদি তোমার মানটা এরকম হয়, আর গ্রেটার দেন এন আর, দেখো এই রোধের মানটা এটার চেয়ে অনেক বড়, তাই না? এখন এই মানটা বাদ চলে যাবে না? বাদ চলে যাবে, তাহলে কি হবে বলো তো? তাহলে হবে এন ই বাই আর। তাহলে এন ইন্টু ই বাই আর, এটা হইতেছে কিনা? এটা হইতেছে। যখন এটা হবে তখন বুঝবা যে শ্রেণী সমবায়ের কার্যক্ষমতা বৃদ্ধি পাইছে। তাহলে কার্যক্ষমতা কখন বৃদ্ধি পায়? যখন তোমার এটা এন গুণ হয়। কি গুণ হয়? এন গুণ। তাহলে এটা আমরা এখান থেকে মনে রাখবো যে কখন শ্রেণী সমবায়ে কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে তোমার দেখতে হবে কি কখন সমান্তরালে বৃদ্ধি পায়। ভাইয়া, সূত্রটা সূত্রটা এনডা মূলত এখানে কি? হ্যাঁ, এনডা এনে কি? এন মানে হচ্ছে তোমার কি, কতগুলো তুমি যোগ করতেছো, মানে কতগুলো তুমি দিতেছো, বুঝতে পারছো? কতগুলো তুমি শ্রেণীতে যোগ করতেছো, 5টা নাকি 6টা নাকি 7টা। এখন যদি তোমার এন গুণ না হয়, দেখো যদি তোমার এন এন কাটা চলে যায়, ধরো তোমার এরকম হইলো এখানে এন আর গ্রেটার দেন আর, তাহলে কি হয় বলো তো? এই মানটা বাদ চলে যায় না? এই মানটা যদি বাদ চলে যায় তাহলে কি হয়? এটা হয় না? তাহলে এন এন কাটা চলে গেল না? এন এন কাটা চলে গেলে কি এটা বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই, কারণ এটা ই বাই আর হয়ে গেছে। তাহলে এটা হবে না। আচ্ছা, তারপরে উত্তর কোনটা হবে তাহলে? এটা। এখন সেম কোশ্চেন এখানে আমরা এখানে লিখবো, যে এখানে লিখবো, হ্যাঁ, এই কোশ্চেনটা এখানে লিখবো যে কখন সমান্তরালে, কখন সমান্তরাল সমবায়ে কার্যক্ষমতা বৃদ্ধি পায়, নিচের কোনটা সঠিক? তো আমাদের কি করতে হবে? সূত্রটা জানতে হবে, যে আমরা জানি যে তোমার আর পি ইকাল টু কি, আর পি ইকাল টু 1/r1 প্লাস 1/r2 ইকাল টু 1/r3।
তাহলে আইএস একটু আগে গেল, এখন আইপিটা দেখি। আইপি ইকুয়াল টু কি হবে? এন ই বাই এন আর প্লাস আর। এটা হলো তোমার সমান্তরালের সূত্র। এটা তড়িৎ প্রবাহ, এটা কি বলতো? এটা হলো তড়িৎ প্রবাহ, অর্থাৎ সমান্তরালে তড়িৎ প্রবাহটা হচ্ছে এই সূত্র দিয়ে করব আমরা। এখন কি হইতে হবে বলতো? কার্যক্ষমতা যদি এন গুণ বৃদ্ধি করতে চাই, কি করতে চাই? এন গুণ বৃদ্ধি করতে চাই, তখন কি করতে হবে? এই মানটা গ্রেটার দেন এন আর, এটা হইতে হবে। এটা হইতে হইলে কি হবে দেখো, এন ই বাই আর, এই মানটা তো বাদ চলে যাবে। তাহলে কি হবে? এন ইন্টু ই বাই আর, শেষ। তাহলে আমাদের কখন সমান্তরালে কার্যক্ষমতা বৃদ্ধি পায়? এই ক্ষেত্রে, মনে থাকবে। তাহলে সমান্তরাল কখন হয়, শ্রেণীতে কখন কার্যক্ষমতা বৃদ্ধি পায়, এই কোশ্চেনটা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আসো তোমার কির্চফের সূত্র। কির্চফের সূত্র, কির্চফের সূত্রতে তুমি দেখবা কি, সূত্র দুইটা আছে। কি আছে? সূত্র দুইটা। একটা হলো তোমার মডুলেশন অফ আই ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখানে বলা আছে কি, যে বিদ্যুৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলো বা মিলিত বিদ্যুৎ প্রবাহ মাত্রাগুলোর যোগফল শূন্য হবে। অর্থাৎ কোন একটা বর্তনীর সংযোগ বিন্দুতে তোমার, তুমি এই যে I1 I2 I3 এগুলো যোগ করলে কি হবে বলতো? শূন্য হয়ে যাবে। এটা হলো প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা কি বলছে বলতো? যে মডুলেশন অফ আই আর ইকুয়াল টু মডুলেশন অফ বা সামেশন অফ ই। এখানে বলছে যে কোন বদ্ধ বর্তনীর এটার নাম কি? তড়িৎ প্রবাহ। এটার নাম কি? রোধ। তাহলে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফল কার সমানুপাতিক বা কার সমান? তড়িৎ চলক বলের সমান। বুঝতে পারছো? তাহলে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলের যে যোগফল করব আমরা, এই যোগফলটা কার সমান হবে বলতো? তড়িৎ চালক বলের সমান হবে। এটাই আমাদের এখান থেকে জানতে হবে, জাস্ট। আর কিছু জানতে হবে না, আর অঙ্ক আসবে না। এখন বলো, কির্চফের সূত্র দিয়ে কি কি করা যায়? সব ধরনের রোধের মান বের করা যায়। দেখো, আমরা নর্মালি কিন্তু তোমার কির্চফের সূত্র বাদে অন্যান্য যে সূত্রগুলো আছে রোধের, ওগুলো দিয়ে কিন্তু সব ধরনের রোধের মান বের করতে পারি না, বিভব পার্থক্য বের করতে পারি না। ছোট ছোট মান বের করা যায়। বাট কির্চফের সূত্র দ্বারা কি করা যায়? সব ধরনের রোধের মান বের করা যেতে পারে, বিভব পার্থক্য বের করা যেতে পারে। ঠিক আছে? বড় মানের গুলা, যেগুলো বড় বড় মান আছে, সেগুলো বের করা যায়। বুঝতে পারছো? তাহলে হুইট স্টোন ব্রিজ, হুইট স্টোন ব্রিজ হুইট স্টোন ব্রিজ নামে একটা সূত্র আছে না তোমাদের? এই সূত্রটা কি বলতো? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তো এখানে তোমাকে তিনটা মান দিয়ে দিবে, আর একটা মান তুমি বের করবা। বুঝতে পারছো? তো তিনটা মান তোমাকে দিয়ে দিবে, একটা মান তুমি জাস্ট বের করতে হবে তোমাকে। তো তাহলে কির্চফের সূত্রটা আছে না, এই কির্চফের সূত্র কিন্তু তোমার এই হুইট স্টোন ব্রিজে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো? তো কির্চফের সূত্রটা কিন্তু আমাদের এই হুইট স্টোন ব্রিজে ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের মনে রাখবো যে এই কির্চফের সূত্র দ্বারা কি করা যায়? সকল ধরনের রোধের মান, বিভব পার্থক্য আমরা বের করতে পারি। এগুলা জটিল হোক আর সরল হোক, সবগুলো আমাদের কির্চফের সূত্র দিয়ে বের করা যায়। কিন্তু নর্মালি যে রোধের সূত্রটা আছে, সেটা দিয়ে কিন্তু বের করতে আমরা পারি না। ঠিক আছে? আচ্ছা, এখন এটার ব্যবহারটা জানতে হবে। হুইটস্টোন ব্রিজের ব্যবহার কি কি বলতো? ব্যবহারটা, এই যে হুইটস্টোন ব্রিজটা যে আমরা বললাম এখানে, এটা ব্যবহারটা কি? ব্যবহারটা হচ্ছে তোমার তিনটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যবহারটা কি? ব্যবহারটা তিনটা ক্ষেত্রে। একটা হলো মিটার ব্রিজ, মিটার ব্রিজ, পটেনশিওমিটার, পটেনশিওমিটার
আর হচ্ছে পোস্ট অফিস বক্স। এই তিনটা ক্ষেত্রে কি করা হয় তোমার ব্যবহার করা হয়। তো এগুলো মুখস্থ বিষয়, আমি জাস্ট বলে দেই। মিটার ব্রিজ দিয়ে কি করা হয়, একটা জিনিস মনে রাখবা, যে আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়। কি নির্ণয় করা হয়? আপেক্ষিক রোধ। তারপরে পোস্ট অফিস বক্স দ্বারা কি করা হয়, অজানা রোধ নির্ণয় করা হয়। কি রোধ নির্ণয় করা হয় বলো তো? অজানা রোধ নির্ণয় করা হয়, এটা দ্বারা আপেক্ষিক রোধ। আর পোটেনশিওমিটার দ্বারা কি করা হয়? পোটেনশিওমিটার দ্বারা ছোট মানের, ছোট মানের যে কোনো ছোট মানের ছোট মানের বিভব পার্থক্য, তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ, মানে ছোট ছোট মানের যেগুলো আছে সেগুলো তুমি পটেনশিওমিটার দ্বারা সহজে বের করতে পারবা। মিটার ব্রিজ দিয়ে বের করা যায় আপেক্ষিক রোধ, পোস্ট অফিস বক্স দিয়ে বের করা যায় অজানা রোধ। ঠিক আছে, এগুলো আমাদের শিখাইছি তোমাদের আমি। তো পটেনশিওমিটারের মাধ্যমে এখানে কি কি থাকে বলো তো? এখানে প্রতিটা তারের দৈর্ঘ্য কত? এখানে প্রতিটা তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। প্রতিটা তারের দৈর্ঘ্য কত বলো তো? 1 মিটার। এবং এখানে কি থাকে, 10টা ম্যাঙ্গানিন তার থাকে। 10টা ম্যাঙ্গানিন তার থাকে। তো এই 10টা ম্যাঙ্গানিন তার যুক্ত করা হয় এবং প্রতিটা তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আর এইটা গেল আমাদের ব্যবহার। তাহলে মিটার ব্রিজ দিয়ে কি করা হয়, আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়। পোস্ট অফিস বক্স দ্বারা অজানা রোধ নির্ণয় করা হয়। পোটেনশিওমিটার দ্বারা ছোট মানের তড়িৎচালক বল, বিভব পার্থক্য, অভ্যন্তরীণ রোধ এইসব বের করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখব, মনে থাকবে। তাহলে এখন আসো আমরা শান্ট করি, শান্ট করলে অধ্যায়টা শেষ। তাহলে শান্টের ক্ষেত্রে দেখো, তো শান্টের ক্ষেত্রে কি করা হয় আমাদের? শান্ট কেন ব্যবহার করা হয়? শান্ট ব্যবহার করা হয় হচ্ছে তোমার গ্যালভানোমিটারে, গ্যালভানোমিটারটা আছে না, এই গ্যালভানোমিটারে বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য, বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য কি ব্যবহার করা হয়? শান্ট ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয় বলো তো? ভোল্টমিটার ও অ্যামিটার। এই ভোল্টমিটার ও অ্যামিটার, এই দুই জায়গায় হচ্ছে তোমার কি করা হয়, শান্টটা ব্যবহার করা হয়। তো শান্ট মনে রাখবা, শান্ট কিন্তু সমান্তরাল সমবায়ে দেওয়া হয়। কোন সমবায়ে? সমান্তরাল সমবায়ে দেওয়া হয়। আর মনে রাখবা, এটা সমান্তরালে দেওয়া হয়। আর ফিউজ আছে না, ফিউজ তার, ফিউজ তার দেওয়া হয় হচ্ছে শ্রেণী সমবায়ে। তাহলে ফিউজ তার দেওয়া হয় শ্রেণী সমবায়ে, শান্ট দেওয়া হয় সমান্তরালে। অ্যামিটার আছে না, অ্যামিটার, এই অ্যামিটার কি করা হয়, এই অ্যামিটারও কিন্তু তোমার শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়। অ্যামিটার দ্বারা কি করা হয়? অ্যামিটার দ্বারা তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ মাপা যায়। তাহলে ফিউজ তার সংযুক্ত করা হয় শ্রেণী সমবায়ে, অ্যামিটার ব্যবহার করা হয় শ্রেণীতে, শান্ট ব্যবহার করা হয় সমান্তরালে। এছাড়া এটার একটা শান্টের গুণক আছে, তাই না? শান্টের গুণক, শান্টের গুণকটা কি বলতো? G/S/S, এটা হলো শান্টের গুণক, মনে থাকবে। তাহলে এইটা আমরা মনে রাখবো, এই কয়টা জিনিস। কারো কোনো সমস্যা আছে? বুঝতে সমস্যা আছে কোনো? সমস্যা তো নাই না? না থাকলে শুরু করি, আরেকটা আরেকটা অধ্যায় শুরু করি। অঙ্কগুলো মোটামুটি তোমাদের দিয়ে দেওয়া আছে, আমি যেইগুলো সূত্র বললাম রিভিশন দিয়ে দিলাম। এই সূত্রগুলো দিয়ে তোমরা ইউজ করে অঙ্কগুলো করবা, হ্যাঁ। অঙ্কগুলো তোমাদের দিয়ে দিছি অলরেডি। দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ, তোমাদের যে শীটটা দেওয়া আছে এখানেই দেওয়া আছে। তড়িৎ চুম্বকীয় আবেশ, আচ্ছা, তড়িৎ চুম্বকীয় আবেশের সংজ্ঞাটা পড়বা। যে সংজ্ঞাটা আগে এখান থেকে দেখবো, কারণ তোমাদের কি সংজ্ঞাটা কিন্তু আসছিল, হ্যাঁ। আগের বছর ডেন্টালে কিন্তু চুম্বকীয় আবেশের সংজ্ঞাটা আসছিল। কোন বাকি ক্লাস? না, রেকর্ড করবা কেন? মাথা ব্যথা করতেছে, চুপ করে বসে থাক। তোর মাথা ব্যথা করবেই, তুই ক্লাস কর। প্রয়োগটা দেখ, এই সংজ্ঞাটা পড়বা এখান থেকে, ঠিক আছে। তারপরে এদের প্রয়োগটা কোন ক্ষেত্রে প্রয়োগ? প্রয়োগটা হচ্ছে জেনারেটর, জেনারেটর, ডায়নামো,
ট্রান্সফরমার, ট্রান্সফরমার এবং বিদ্যুৎ উৎপাদক এইসব জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে। বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটাকে বলি আমরা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তাহলে দেখো, এই তড়িৎচুম্বকীয় আবেশের প্রয়োগটা কি? জেনারেটর, ডায়নামো, ট্রান্সফরমার এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এইসব জায়গায় ব্যবহার করা হয়। এখন তোমাকে এই তড়িৎচুম্বকীয় আবেশের সংজ্ঞাটা কি বলবা বলো তো? যে তড়িৎবাহী যে কুণ্ডলী গুলো আছে, ওইটার প্রভাবে একটা বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতি। অর্থাৎ তড়িৎবাহী তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে একটা একটি বদ্ধ তার কুণ্ডলীতে বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতি, এটাই হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে একটা বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণ- ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি মানে কি? ই, তাই না? আর তড়িৎ প্রবাহ মানে আই উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলা হয় তোমার তড়িৎ চুম্বকীয় আবেশ। এখন এটা আবিষ্কার করছে কে বলতো? মাইকেল ফ্যারাডে আবিষ্কার করছে। কে? মাইকেল ফ্যারাডে। এটা কিন্তু কোথায় লিখে দিছি বলতো? ভৌত ভৌত রাশি আছে না প্রথম অধ্যায়, সেকেন্ড ফার্স্ট পেপারের, সেখানে কিন্তু আমার লিখে দেওয়া আছে এগুলা। তো মাইকেল ফ্যারাডে আবিষ্কার করছে এটা, তাই না? এখন আবিষ্ট তড়িৎ প্রবাহ কখন কখন বাড়বে, খুবই ইম্পর্টেন্ট এই চারটা পয়েন্ট, হ্যাঁ। আবিষ্ট তড়িৎ প্রবাহ কখন কখন বাড়বে? যদি চারটা ক্ষেত্রে বাড়ে, কি কি বলতো? ক্ষেত্রফল, কুণ্ডলীর ক্ষেত্রফল এবং পাক সংখ্যা বাড়াইলে, তারপর চুম্বকের মেরু শক্তি বাড়াইলে, তারপরে কাঁচা লোহার মজ্জা দিলে, এবং চুম্বক এবং আপেক্ষিক গতি বাড়ালে। তাহলে কখন কখন আবিষ্ট তড়িৎ প্রবাহ বাড়বে? আবিষ্ট তড়িৎ প্রবাহ বাড়বে কখন, এই চারটা পয়েন্ট ঠোঁটস্থ রাখতে হবে। ঠিক আছে, এখানে তোমার আহ, নির্ভরশীলতা আছে পাঁচটা, তিনটার মতো বা চারটার মতো নির্ভরশীলতা আছে সব মিলায়া এই অধ্যায়ে। এগুলো সবগুলো পড়তে হবে, হ্যাঁ। তাহলে এটা কখন বাড়বে? যদি তোমার কি হয় বলতো? এক নাম্বার, কুণ্ডলীর ক্ষেত্রফল এবং পাক সংখ্যা বাড়ে। ঠিক আছে, দুই নাম্বার, মেরু শক্তি বাড়লে, চুম্বকের মেরু শক্তি বাড়লে। তিন নাম্বার, কাঁচা লোহার মজ্জা দিলে বা থাকলে। চার নাম্বার, তোমার চুম্বকের এই কি বলে, আপেক্ষিক চুম্বক চুম্বকের কি করলে বলতো? আপেক্ষিক গতি বাড়ালে। চুম্বক ও কুণ্ডলীর কি বাড়াইলে বলতো? আপেক্ষিক গতি বাড়ালে। আপেক্ষিক গতি বাড়ালে এই চারটা ক্ষেত্রে কি হয় বলতো? আবিষ্টতার প্রবাহটা বৃদ্ধি পায়। মনে থাকবে? আচ্ছা, এখন আসা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। তো এখান থেকে আরেকটা জিনিস কি জানবো আমরা, চৌম্বক ফ্লাক্স। তাহলে চৌম্বক ফ্লাক্সটা কি বলো? চৌম্বক ফ্লাক্স, এগুলো কিন্তু জাস্ট তোমাদের জানতে হবে একক গুলা। চুম্বক ফ্লাক্স হচ্ছে একটি স্কেলার রাশি, তোমরা জানো তো এটা একটা কি স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি গেল, এটার এককটা কি বলতো? ওয়েবার। ওয়েবার হচ্ছে একক, ওয়েবার। অথবা এটাকে আমরা কি বলি? টেসলা মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি বলি? ওয়েবার বা টেসলা মিটার স্কোয়ার। বুঝতে পারছো? তো মনে রাখবা, এক ম্যাক্সওয়েল আছে না, এক ম্যাক্সওয়েল ইকুয়াল টু তোমার 10⁻⁻8 ওয়েবার। মনে থাকবে, এক ম্যাক্সওয়েল মানে 10⁻⁻8 ওয়েবার। ঠিক আছে, এটা আমরা এখান থেকে মনে রাখবো। তাহলে চৌম্বক ফ্লাক্সে এই তিনটা তথ্য মনে রাখবা: স্কেলার রাশি, এটার এককটা, এবং এক ম্যাক্সওয়েল ইকুয়াল টু 10⁻⁻8 ওয়েবার। ঠিক আছে, এখন লেন্জের সূত্র আছে একটা, তাই না? লেন্স, বিজ্ঞানী লেন্জের একটা সূত্র আছে।
তো লেন্জের সূত্রটা কি বলা আছে? লেন্জের সূত্র এখানে বলা আছে ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই ডিটি, তাই না? অর্থাৎ এইটার মাধ্যমে কি করা হয় বলতো? এটার মাধ্যমে কি জানা যায়? আবিষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক, আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক, এইটা জানা যায়, ঠিক আছে? তাহলে লেন্জের সূত্র থেকে কি জানা যায়? তোমার আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক জানা যায়, ঠিক আছে? তারপরে স্বকীয় আবেশের, স্বকীয় আবেশের নির্ভরশীলতা কি? স্বকীয় আবেশের নির্ভরশীলতা। তো এখানে মূলত তোমার এই জিনিসটা আসলে আমরা কিভাবে বের করি? ও, এখানে কিউ দিয়ে দিছি না? এটা কিন্তু কিউ না, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে এইখানে সূত্রটাকে কি বলা আছে? যে লেনজি সূত্রতে বলা আছে যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎচালক শক্তি তা হচ্ছে কি করে বলতো? উৎপন্ন মূল কারণের বিরুদ্ধে ক্রিয়া করে। এই জন্য মাইনাস দিছি, বিরুদ্ধে ক্রিয়া করে, ঠিক আছে? আচ্ছা, তারপর ফ্যারাডের সূত্র আছে একটা, কি আছে? ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র। এটা কিভাবে করব আমরা? ফ্যারাডের সূত্রটা হচ্ছে ইকুয়াল টু এন চৌম্বক ফ্লাক্স এবং সময়। এটা হলো চৌম্বক ফ্লাক্স এবং সময়ের কি বলতো? তোমার অনুপাত, এন ইন্টু চৌম্বক ফ্লাক্স ইন্টু বাই সময়। তো এই যে ফ্যারাডের সূত্র, এইটা থেকে কি জানা যায় বলতো? এটা থেকে জানা যায় আবিষ্ট তড়িৎ প্রবাহের মান, জানা যায় হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান জানা যায়। এই যে এটা মানে চৌম্বক ফ্লাক্স, ঠিক আছে? চৌম্বক ফ্লাক্স, হুম, চৌম্বক ফ্লাক্স। তাহলে ফ্যারাডের সূত্র থেকে কি জানা যায় বলতো? তড়িৎ প্রবাহের দিক জানা, মান জানা যায়। আচ্ছা, ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন দিল, যেমন বললো যে 10 ওহম রোধের একটি বর্তনীতে চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের রাশিমালা, পরিবর্তনের রাশিমালা ইকুয়াল টু 6t² মাইনাস 5t প্লাস 1 ওয়েবার হলে টি ইকুয়াল টু 0.25 সেকেন্ডে আবিষ্ট তড়িৎ প্রবাহ কত হবে? তড়িৎ প্রবাহ কত বের করতে পারবা? দেখি কে পারো। সূত্র কিন্তু এইটা, এটা কিন্তু সূত্র, ঠিক আছে? মাইনাস এন, এটাই হলো সূত্র।
কিভাবে করবা এক বলো তো? ঘন্টা 3 মিনিট। এই যে তোমার এইটাকে তুমি ইয়ে করো, ব্যবকলন করো, তাহলে কত হয় বলো তো? 2 × 60 - 5, তাই না? এখন 12t - 5, টির মান কত দেওয়া আছে, সময়ের মান? সময়ের মান দেওয়া আছে 0.25 সেকেন্ড -5, কত হয় এখানে দেখো। এখানে কত হয়? 0.25 × 12 - 5, এখানে হয় হচ্ছে তোমার 3 3 - 5, কত হয় বলো তো? -2 হয়, তাই না? তাহলে এখানে তুমি -2 বসাও, এখানে কিন্তু মাইনাস গুণ আছে অলরেডি। তাহলে -2 বাই এখানে 10 ওহম দেওয়া আছে, রোধের মান এখানে ভাগ করবো, তাহলে কত হয়? 0.2। এটাই উত্তর। বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটা আসতে এইভাবে করবো আমরা। ভাই এনটা কি? এন লাগবে না রে, এখানে তো এন এর মান দেওয়া হয় নাই। আর টি এর জায়গায় তো হোম বসাইলাম। হ্যাঁ, টির জায়গায় এখানে ওহম বসাইতে হবে, 10 ওহম। আর সময় বসাবো, সময়ের মানটা বসাবো উপরে। আচ্ছা, এখন আসো স্বকীয় আবেশের, স্বকীয় আবেশ আছে না, স্বকীয় আবেশের নির্ভরশীলতা গুলো জানতে হবে তোমাকে। স্বকীয় আবেশ আর পারস্পরিক আবেশ, পারস্পরিক আবেশ এটার কাকে বলে, এটা আগে জানতে হবে। তারপরে তোমরা জানবা কি, যে স্বকীয় আবেশের নির্ভরশীলতা, নির্ভরশীলতা কয়টা? 4টা নির্ভরশীলতা। কি নির্ভরশীলতা আছে? একটা হলো তারের কুণ্ডলীর আকার, তারের কুণ্ডলীর কি আকার, তারপরে তারের পাক সংখ্যা, তারের পাক সংখ্যা, মাধ্যমের প্রবেশ্যতা, মাধ্যমের কি প্রবেশ্যতা, আর কি বলছি, প্রচ্ছদের ক্ষেত্রফল, আর একটা কি ক্ষেত্রফল, এই 4টা বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন এই যে পারস্পরিক আবেশটা আছে না, এটা ব্যবহার করে কি তৈরি করা হয় বলতো? এটা ব্যবহার করে তৈরি করা হয় ট্রান্সফরমার। কি তৈরি করা হয়? ট্রান্সফরমার। তাহলে পারস্পরিক আবেশ ব্যবহার করে তৈরি করা হয় ট্রান্সফরমার। এবং পারস্পরিক আবেশের যে গুণাঙ্ক, পারস্পরিক আবেশের গুণাঙ্কের এককটা কি বলতো? ওয়েবার/অ্যাম্পিয়ার, অথবা এটাকে আমরা বলতে পারি ভোল্ট/সেকেন্ড/অ্যাম্পিয়ার, ভোল্ট/সেকেন্ড/অ্যাম্পিয়ার, ভোল্ট/সেকেন্ড/অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তো এই যে তোমার ভোল্ট/সেকেন্ড/অ্যাম্পিয়ার আছে না, এটাকে আমরা আহ বিজ্ঞানীদের নাম অনুযায়ী, একটা বিজ্ঞানী আছে তার নাম হেনরি, তার অনুযায়ী আমরা রাখছি কি এটা হেনরি, তিনি রাখছে এটা হেনরি, এটাকে আমরা হেনরি বলি। আচ্ছা, এখন এই যে সূত্রটা, তো স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক এবং এবং পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক সব একই, একক টেকক কি সব একই, মনে থাকবে। স্বকীয় আবেশ গুণাঙ্ক এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক এদের কি একক, এবং যা যা আছে সব একই, মনে থাকবে। তো স্বকীয় আবেশ গুণাঙ্ক, মনে রাখবা যে এই স্বকীয় আবেশ গুণাঙ্ক তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে না। কি করে না? তড়িৎ প্রবাহের উপর নির্ভর
করে না। মনে থাকবে। আচ্ছা, কার উপর নির্ভর করে বলো তো? কুণ্ডলীর আকার, পাক সংখ্যা এবং মাধ্যমের উপর নির্ভর করে, বুঝতে পারছো? কি তড়িৎ প্রবাহের উপর সে নির্ভর করে না। তারপরে পারস্পরিক আবেশ গুণাঙ্ক আছে না? এই পারস্পরিক আবেশ গুণাঙ্কের নির্ভরশীলতা কি কি আছে? কোন এটারও কিন্তু কয়েকটা মিল আছে এটার সাথে। কুণ্ডলীর আকার, তারপর তোমার গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, মধ্যবর্তী দূরত্ব এবং আপেক্ষিক অবস্থান। যদি এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, না জানলেও চলবে, ঠিক আছে। এখন আসো ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার কিভাবে তৈরি করা হয়েছে বলো তো? আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশের উপর নির্ভর করে, বুঝতে পারছো? তো তড়িৎ চুম্বকীয় আবেশের যে পারস্পরিক আবেশ, এর উপর নির্ভর করে কিন্তু আমাদের কি করা হয়েছে, ট্রান্সফরমারটা তৈরি করা হয়েছে। তো একটা আদর্শ ট্রান্সফরমারে, তো আদর্শ ট্রান্সফরমারে কি হয় বলো তো? আদর্শ ট্রান্সফরমার, এইটার লিকেজ শূন্য হয়। কি হয় বলো তো? লিকেজ শূন্য হয়। এটা একটু মনে রাখবা। এখন ট্রান্সফরমারকে, এটা বৈশিষ্ট্য হলো, এটাকে যুক্ত করা হয় কিসের সাথে? এসি প্রবাহের সাথে বা এসি উৎসের সাথে যুক্ত করা হয়। আর আউটপুট হিসেবে কি পাওয়া যায়? এসি পাওয়া যায়, অর্থাৎ এসি দিলাম, এসি পাইলাম। বুঝতে পারছো? আচ্ছা, তো আমাদের যে ট্রান্সফরমারের যে মুখ্য কুণ্ডলীটা আছে আর কি, ঠিক আছে। তো এটা মনে রাখবা যে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীকে, মুখ্য কুণ্ডলীকে কি করা হয় বলতো? এসি উৎসের সাথে যুক্ত করা হয় এবং আউটপুট হিসেবে কি পাওয়া যায়? এসি পাওয়া যায়। আচ্ছা, এখন ব্যবহারটা কি? ট্রান্সফরমার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বলতো? ব্যবহার করা হয় টিভি, বেতার, টেলিফোন, টেলিগ্রাফ, বৈদ্যুতিক চুল্লি, এইসব জায়গায় ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এখন আসো, আমাদের ট্রান্সফরমার কয় প্রকার? দুই প্রকার আছে। কয় প্রকার আছে? দুই প্রকার ট্রান্সফরমার আছে। একটা হলো স্টেপ আপ, একটা স্টেপ ডাউন। স্টেপ আপ আর একটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ মানে কি? আরোহী, আরোহী ট্রান্সফরমার। আর স্টেপ ডাউন মানে অবরোহী ট্রান্সফরমার, ঠিক আছে। এই স্টেপ আপ মানে কি? তড়িৎ প্রবাহকে বৃদ্ধি করে। স্টেপ ডাউন কি করে? তড়িৎ প্রবাহকে হ্রাস করে, বা তড়িৎ বিভবকে হ্রাস করে। তাহলে স্টেপ আপের কাজ কি? তড়িৎ বিভব বৃদ্ধি করা, আর এটা হলো হ্রাস করা, ঠিক আছে। স্টেপ ডাউন। তো এখন এদের একটা সূত্র জানতে হবে, যে সূত্রটা দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক আসে। সেটা কি? সেটা হচ্ছে ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি। অর্থাৎ এই, এটা হলো পি মানে কি? মুখ্য কুণ্ডলী। আর এস মানে গৌণ কুণ্ডলী, মানে প্রাইমারি সেকেন্ডারি। তো প্রথমটা হলো মুখ্য কুণ্ডলীর তড়িৎচলক বল, পরেরটা কি নিচে কি? গৌণ কুণ্ডলীর তড়িৎচলক বল। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। আর এইটা দেখো, এটা কিন্তু উপরে কিন্তু গৌণ, উপরে হচ্ছে গৌণ, নিচে হচ্ছে মুখ্য। তড়িৎ প্রবাহের সাথে কেন ব্যস্তানুপাতিক না আমাদের? আমাদের কিন্তু এই যে আই, আই ইকুয়াল টু কি? ই বাই, সরি, এই মুখ্য কুণ্ডলীর যে ইয়াটা আছে না তোমার, কি বলে, তড়িৎচলক বল, এটা কিন্তু তোমার মুখকুণ্ডলীর সাথে কি? তড়িৎ প্রবাহের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে স্টেপ আপে, স্টেপ আপ ট্রান্সফরমারে, স্টেপ আপের ক্ষেত্রে এনএস ইকুয়াল টু এনপি এবং ইএস সমান, গ্রেটার দেন ইপি। আর স্টেপ ডাউনের ক্ষেত্রে, স্টেপ ডাউনের ক্ষেত্রে তোমার কি হয়? এনএস লেস দেন এনপি। আর স্টেপ ডাউনের ক্ষেত্রে ইপি বা ইএস লেস দেন ইপি। এটা আমরা মনে রাখবো যে স্টেপ আপের ক্ষেত্রে কোনটা, স্টেপ ডাউনের ক্ষেত্রে কোনটা, ঠিক আছে। তো
যে কোনো কুণ্ডলীতে তড়িৎচালক বল তার তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? যার কারণে গৌণ কুণ্ডলীর যে তড়িৎ প্রবাহ এটা কিন্তু উপরে আছে, কি আছে, উপরে আছে। তো তোমাকে মান দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে। মান দেওয়া জাস্ট তুমি এখানে জাস্ট মনে রাখবা যে দুইটা মান দেওয়া থাকবে, তিনটা মান দেওয়া থাকবে, ঠিক আছে? বলবে যে মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:20, এবং এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার হলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত, ঠিক আছে? তো এখানে কি দেওয়া আছে, পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে NP/NS ইকুয়াল টু IS/IP, শেষ। এতটুকু সূত্র দিয়ে করতে হবে। তাহলে অনুপাত কত, 1:12 বা 20, তাই না? তাহলে কি হবে, আইএস তোমার বের করতে হবে। আইপি দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে তুমি এখান থেকে আইএস টা বের করবা, ঠিক আছে? তাহলে আইএস কত হয়, আইএস হয় 2/20, তাই না? তাহলে কত হয়, 1/10, তাহলে 0.1 হয় উত্তর। তোমাকে এখানে পাক সংখ্যার অনুপাত দেওয়া থাকতে পারে অথবা তড়িৎচালক বলের অনুপাত দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এখান থেকে তোমাকে বের করতে বলবে তড়িৎ প্রবাহের মান, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এখন তোমাদের এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট। এসি মানে কি? এসি মানে হচ্ছে তোমার যেটা দিক দিক পরিবর্তী যেটা, আর ডিসি মানে ডিরেক্ট, একদম ডিরেক্ট কারেন্ট, সরাসরি কারেন্ট যেটা, তাই না? তাহলে এসি আর ডিসি, এখন এসির ইয়াটা কি বলতো, ব্যবহারটা কি? জেনারেটর, জেনারেটরে ব্যবহার করা হয়। আর ডিসি ব্যবহার করা হয় কোথায়, তোমার সাধারণ তড়িৎ কোষ, সাধারণ তড়িৎ কোষ যেগুলো আছে সেগুলাতে, তারপর ব্যাটারিতে, এইসব জায়গায় তোমার ডিসি ব্যবহার করা হয়। ডিসি মানে ডিরেক্ট, ঠিক আছে? আর এসি মানে কি, অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে? তো এটা এখান থেকে পড়বা। এখন আসো, এখন তোমাদের প্রবাহের 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 গড় মান, এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে। বর্গমূলীয় গড় মান ও শীর্ষ মানের মধ্যে সম্পর্ক, শীর্ষ মানের মধ্যে সম্পর্ক একটা তোমাদের এখান থেকে তোমাদের অবজেক্টিভ আসে। সেটা কি, যে IRMS, আরএমএস মানে কি, বর্গমূলীয় গড় মান, তাই না? ইকুয়াল টু 1/√2 ইন্টু I0, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কি জানবো, যে এই যে এই মানটা 1/√2, 1/√2, এটা মানে কি বলতো, এটা মানে, এটা বলা যায় না 0.707 ইন্টু I0, এটা বলা যায় কিনা? হুম। তাহলে এইটা হইলো পরিবর্তী প্রবাহের, পরিবর্তী মানে কি, এসি, তাহলে পরিবর্তী প্রবাহের প্রবাহের বর্গমূলীয় গড় মান ইকুয়াল টু, এটাকে বলা হয় শীর্ষ মান। শীর্ষ মানের কত গুণ বলতো, 0.707 গুণ, ঠিক আছে? আচ্ছা, ইআরএমএস,
ইকুয়াল টু 1/√2 আই নট। তাহলে এইটাও কিন্তু সেম 0.707 ই নট, সরি ই নট, হ্যাঁ ই নট। এটা কি বলতো? পরিবর্তী প্রবাহের বর্গমূলীয় গড় মান। ঠিক আছে। তো আই মানে হলো তড়িৎ প্রবাহ, আর ই মানে তড়িৎ চলক বল। এটাই হলো আমাদের পার্থক্য। বাকি সূত্র দুইটা কিন্তু এক। তাহলে তো এটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসে, বুঝছো? শীর্ষ মান দেওয়া থাকে, তোমাকে গড় মান চাই, এই বর্গমূলীয় গড় মানটা চাই। ঠিক আছে, শীর্ষ মানটা দেওয়া থাকে। আর একটা সূত্র মনে রাখবা, সেটা কি? দেখো, এটা কিন্তু আরএমএস, এটা কিন্তু বর্গমূলীয়, তাই না? বর্গমূলীয় গড় মান। আর একটা কি আছে? আই ইকুয়াল টু 2/পাই ইন্টু আই নট। তো এটা কিন্তু, এটা শুধুমাত্র পরিবর্তী, মানে পরিবর্তী মানে এসি, ঠিক আছে, পরিবর্তী প্রবাহের গড় মান ইকুয়াল টু 2/পাই ইন্টু আই নট। আই নট মানে কি? শীর্ষ মান, শীর্ষ মান। তো এইখানে মানটা কত আসে বলো তো? এই মানটা আসলে 0.637, এত গুণ। 0.637 ইন্টু আই নট। ঠিক আছে। এখান থেকে এতটুকু পড়বো এখন। এই যে এতক্ষণ যে আমরা পড়লাম না, এগুলো কিন্তু পূর্ণ চক্রের জন্য। কোন চক্রের জন্য? এক একটা পূর্ণ চক্রের জন্য। আর এখন পড়বো হচ্ছে অর্ধ চক্রের জন্য। ঠিক আছে। তো অর্ধ চক্রের জন্য তোমাদের কি জানতে হবে? কি যে অর্ধ চক্রের জন্য এখান থেকে জানবা যে গড় মান ইকুয়াল টু 2/পাই ইন্টু শীর্ষ মান ইকুয়াল টু 2√2 বাই পাই ইন্টু আপাত মান। ঠিক আছে, আপাত মান। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করার পর আমরা দেখতে পাই যে আপাত মান, আপাত মান ইকুয়াল টু 1/√2 ইন্টু শীর্ষ মান। এটা হলো অর্ধচক্রের জন্য আপাত মানের সূত্র। তাহলে আপাত মান গ্রেটার দেন গড় মান, মনে থাকবে? আপাত মান গ্রেটার দেন গড় মান। ঠিক আছে। আচ্ছা, এখন বাংলাদেশে যে দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ ব্যবহার করা হয় তার কম্পাঙ্ক কত বলতে পারবা? বাংলাদেশে যে দিক পরিবর্তী বিদ্যুৎ সরবরাহ করা হয় তার কম্পাঙ্ক কত বলো তো? 220 হার্জ। কম্পাঙ্ক 50 হার্টজ। ঠিক আছে, কম্পাঙ্ক 50 হার্টজ। আর সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ কত? 220 ভোল্ট। ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট। বুঝতে পারছো? তাহলে তাহলে 220 ভোল্ট এসি বলতে কি বোঝায় বলো তো? হ্যাঁ, কি বোঝায় বলো? 220 ভোল্ট এসি বলতে আমরা কি বুঝি? 220 ভোল্ট অল্টারনেটিভ কারেন্ট। হ্যাঁ ঠিক আছে, এটা তো আমরা ইংলিশে বলতেই পারি যে অল্টারনেটিভ কারেন্ট। এটা বলতে আমরা কি বুঝি বলো তো? যে এটার বিভবটা মানে কার্যকরী মান, এটা লিখে নাও যে কার্যকরী মান 220 ভোল্ট হলেও তার শীর্ষ মানটা কত? তার শীর্ষ মান
বা সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান 220 × √/2, অর্থাৎ 311 ভোল্ট। ঠিক আছে, 311 ভোল্ট। আচ্ছা, তাহলে আমাদের এগুলো কিন্তু আমাদের জানতে হবে যে 220 ভোল্ট সরবরাহ লাইনের শীর্ষ মান কত, এটা কিন্তু তোমাদের আসে, পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তো শীর্ষ মান কত হবে? 311 ভোল্ট। তপন স্যারের বই কোশ্চেন কিন্তু এটা, অবজেক্টিভ। ঠিক আছে। আচ্ছা, এখন আসো জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কি জানবা? যে এখানে জানতে হবে তোমার প্রথমে স্নেলের সূত্র। স্নেলের সূত্র এখান থেকে কি বলছে বলো তো? সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ ইকুয়াল টু এ মিউ বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটা কি? প্রতিসরণাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রতিসরণাঙ্ক আমরা বুঝলাম যে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত। এগুলো একটু মানগুলো মনে রাখবা, যে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত বলতো? 1.33, তাই না? 1.33। তারপরে বায়ু সাপেক্ষে কাচের কত? বায়ু সাপেক্ষে কাচ 1.5। আর পানি সাপেক্ষে কাচ এটা কত? 1.123, তাই না? এটা হলো প্রতিসরাঙ্কের মানগুলো মনে রাখতে হবে খুব ভালো মতো। তো লাল আলোর মনে রাখবা, লাল আলোর দুইটা জিনিস বেশি, বলো তো কি কি? লাল আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং বেগ বেশি। লাল আলোর দুইটা জিনিস বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ। বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে, প্রতিসরাঙ্ক, বিচ্যুতি, এগুলো সব কম হয়। ঠিক আছে। লাল আলোর দুইটা জিনিস বেশি হয়, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ। বাকি সমস্ত বৈশিষ্ট্য কম হয়। আর বেগুনি আলোর দুইটা বৈশিষ্ট্য কম, তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ, এই দুইটা কম, বাকি সব বেশি হয়। ঠিক আছে। তাহলে আমাদের বলতে পারি না যে লাল আলোর কি বলতো? প্রতিসরাঙ্ক, প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম। ঠিক আছে। আর বেগুনি সবচেয়ে বেশি, বেগুনি আলোর সবচেয়ে বেশি। তাহলে মনে রাখবা লাল আলোর কি বেশি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ বেশি, বাকি সব বৈশিষ্ট্য কম। আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেগ কম, বাকি সব বৈশিষ্ট্য বেশি। মনে থাকবে। বাকি সব বৈশিষ্ট্যকে বলতে কি বোঝায়? বিচ্যুতি বোঝায়, প্রতিসরণাঙ্ক বোঝায়, এছাড়া কম্পাঙ্ক বোঝায়। ঠিক আছে। কম্পাঙ্ক কিন্তু বেশি হবে, কারণ কি? কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যটা ব্যস্তানুপাতিক, তাই না? আচ্ছা, এখন আসো তোমার এটা গেল। তারপরে তোমাদের আরেকটা কি আছে? পরম প্রতিসরণাঙ্ক। পরম প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্কটা থেকে কি বলবা? যে কেরোসিনের কত বলো তো? কেরোসিনের হচ্ছে 1.44, আর কাচের হচ্ছে 1.55, আর পানির হচ্ছে 1.33। এই তিনটা হলো তোমার পরম প্রতিসরণাঙ্কের মান।
কেরোসিনের 1.44, কাচের 1.55, পানির 1.33। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কয়টা একটু ওখান থেকে পড়বা। তারপর দেখো, সংকট কোণ। সংকট কোণ বি মিউ এ ইকুয়াল টু সাইন থিটা সি। এখন আমরা এটা বলতে পারি কিনা যে এ মিউ বি ইকুয়াল টু 1/sin θ c। এটা সংকট কোণের সূত্র। এগুলো দিয়ে কিন্তু অঙ্ক আসবে না, যা সূত্রগুলো পড়লে আনা। ঠিক আছে, অঙ্ক টঙ্ক কিছু আসবে না। এগুলো তোমার একটা ইম্পর্টেন্ট টপিক না। তবে মানগুলো মনে রাখতে হবে, মানগুলো খুবই ভালো মতো মনে রাখতে হবে। এখন আসো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা তো তোমরা জানো তাই না? এই যে মরীচিকা, মরীচিকা যেটা আছে, কি বলে এটা, এই যে মরীচিকা, তারপর কি পানিপূর্ণ গ্লাস, তারপরে হীরকের উজ্জ্বলতা। এইটা একটু পড়বা যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণগুলা কি কি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন উদাহরণগুলো কি কি, এটা পড়বা। অপটিক্যাল ফাইবার, হ্যাঁ, অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, অপটিক্যাল ফাইবার। তারপরে তোমার কি, মরীচিকা, মরীচিকা। তারপরে হীরকের উজ্জ্বলতা, হীরকের উজ্জ্বলতা। এগুলো সবাই কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ। আচ্ছা, এখন আমাদের লেন্স সম্পর্কে জানবো। একটু লেন্সটা থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? তো লেন্সের যে টপিকটা আছে, লেন্স, লেন্স কয় প্রকার বলো তো? উত্তল লেন্স আর অবতল লেন্স, তাই না? এখান থেকে অবজেক্টিভ আসে কিন্তু। তাহলে উত্তল লেন্স তিন প্রকার। উত্তল লেন্স কি কি আছে? উত্তল লেন্স আছে দ্বি উত্তল। উত্তল লেন্সকে বলা হয় কি, আরেকটা নাম কি বলতো? উত্তল লেন্সের অপর নাম হলো অভিসারী লেন্স। কি বলে? অভিসারী লেন্স। অভিসারী লেন্স। আর এটা হলো অপসারী লেন্স। তাহলে এটা হলো তোমার কনভেক্স, কনভেক্স, এটা হলো কনকেভ। ঠিক আছে। তো উত্তলের মধ্যে দেখবা দ্বি উত্তল, দ্বি উত্তল একটা আছে, একটা হলো সমতল উত্তল, সমতল উত্তল। আর একটা হচ্ছে কি বলতো, অবতল উত্তল, অবতল উত্তল, তাই না? আর এটা কি বলতো, এটার মধ্যে কি আছে? দ্বি অবতল, দ্বি অবতল, দ্বি অবতল। তারপরে সমতল অবতল, সমতল অবতল। আর একটা হচ্ছে তোমার কি, উত্তল আবতল, উত্তল আবতল। এখন ইংলিশ নামগুলো মনে রাখতে হবে। দেখো, দ্বি মানে কি, বাই কনভেক্স, বাই কনভেক্স। এটা মানে কি সমতল, মানে প্লানো, প্লানো কনভেক্স, প্লানো কনভেক্স। আর অবতল মানে কি কনকেভ, না? তাহলে কনকেভ ও কনভেক্স, কনকেভ ও কনভেক্স। ঠিক আছে। আর দ্বি অবতল মানে কি বলতো, বাই কনকেভ, বাই কনকেভ। এটা মানে কি প্লানো কনকেভ, প্লানো কনকেভ। আর উত্তল মানে কি কনভেক্স, উত্তরটা আগে, তাহলে কনভেক্সো কনকেভ, কনভেক্সো কনকেভ। তাহলে দেখো, ইংলিশ নাম সব মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু মেডিকেলে আসছিল, এই ইংলিশ নাম থেকে প্রশ্ন, সেটা আমাদের মনে রাখবে। আচ্ছা, তারপরে এগুলো লেখে নাও। ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ কাকে বলে? ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ, এটা কাকে বলে? যদি কোনো দর্পণের উন্মেষ 10 ডিগ্রির চেয়ে কম হয়। কত ডিগ্রির চেয়ে কম হয় বলো তো? 10 ডিগ্রির চেয়ে কম হয়। কোন দর্পণের উন্মেষ যদি তোমার << 10 ডিগ্রি হয়, 10 ডিগ্রির চেয়ে কম হয়, ঠিক আছে, তখন তাকে বলা হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। মনে থাকবো।
এখন আসো, আমাদের লেন্সের যে সমীকরণগুলো আছে এগুলো একটু পড়তে হবে, তাই না? লেন্সের সমীকরণগুলা কি বলতো? সমীকরণগুলা: 1/f ফোকাস দূরত্ব ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান, 1/r1 - 1/r2। হ্যাঁ, এটা দিয়ে অঙ্ক আসবে না, ঠিক আছে? অঙ্ক আসবে না, জাস্ট সূত্রটা মনে রাখার জন্য। তারপরে 1/2, এটা দিয়ে অঙ্ক আসে তোমরা জানো, বাই 1/u ইকুয়াল টু 1/f। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে কিন্তু অঙ্ক আসে, তোমরা জানো যে এফ কখন ধনাত্মক হয়। এটা হচ্ছে উত্তল লেন্সে, উত্তল লেন্সে পজিটিভ, আর অবতল লেন্সে নেগেটিভ হয়, বুঝছো? অবতল লেন্সে নেগেটিভ, উত্তল লেন্সে পজিটিভ, অবতল লেন্সে নেগেটিভ হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে তারপরে তোমার এই যে বিম্বটা, এটা কি বিম্ব? বিম্বের দূরত্ব, তাই না? হ্যাঁ, বিম্বের দূরত্ব। তো আমরা জানবো যে উত্তল লেন্সে, উত্তল লেন্সে তোমার কি হয় বলো তো? বাস্তব বিম্ব তৈরি হয়। হ্যাঁ, বাস্তব বিম্ব তৈরি হয় কোথায়? উত্তল লেন্সে। উত্তল লেন্সে তোমার কি তৈরি হয়? বাস্তব বিম্ব তৈরি হয়। হ্যাঁ, এবং এই বাস্তব বিম্বটা, বাস্তব বিম্বটা চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়। চোখে দেখা যায়, দেখা যায়, পর্দায় ফেলা যায়, পর্দায়ও ফেলা যায়। তাহলে বাস্তব বিম্ব দেখা যায় কোথায়? উত্তল লেন্সে। আর অবতল, আহ আরেকটা আছে, আরেকটা কি আছে তোমার? বাস্তব বিম্ব তৈরি হয় কোথায়? তোমার অবতল দর্পণে। অবতল দর্পণ কিন্তু, অবতল দর্পণে বাস্তব বিম্ব তৈরি হয়। কি তৈরি হয়? বাস্তব বিম্ব তৈরি হয়। তো বাস্তব বিম্ব তৈরি হয় কোথায় কোথায়? উত্তল লেন্সে, অবতল দর্পণে। মনে থাকবে, উত্তল লেন্সে, অবতল দর্পণে। আর অবাস্তব বিম্ব আছে না? অবাস্তবটা, অবাস্তবটা কিন্তু সকল দর্পণ এবং সকল লেন্সে তৈরি করা যায়। সকল দর্পণ ও লেন্সে, সকল দর্পণ এবং লেন্সে তৈরি করা যায় হচ্ছে তোমার অবাস্তবটা। এই জন্য অবাস্তবটা চোখে দেখা যায়, বাট পর্দায় ফেলা যায় না। ঠিক আছে? অবাস্তব বিম্ব চোখে দেখা যাবে, বাট পর্দায় ফেলা যাবে না। মনে থাকবে? আচ্ছা, এখন আমরা দেখব বিবর্তন, রৈখিক বিবর্ধন ইকুয়াল টু কি বলতো? এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ভি মানে কি? বিম্ব। আর ইউ মানে তোমার বস্তু, তাই না? মনে থাকবে? হুম। তো এম এর মান যদি একের চেয়ে বেশি হয়, কির চেয়ে বেশি হয়? একের চেয়ে বেশি হয়, তাহলে বিম্বটা কি হয়? বিম্বটা হয় বিবর্ধিত, মানে বড়, বড় হয়। ঠিক আছে? বা বড় হয়, অর্থাৎ লক্ষ্য বস্তুর চেয়ে বড় হয়। কি হয়? লক্ষ্য বস্তুর চেয়ে বড়। আর এম এর মান যদি একের চেয়ে কম হয়, তাহলে বিম্বটা কি হয়? বিম্বটা হয় ছোট, অর্থাৎ লক্ষ্য বস্তুর চেয়ে ছোট হয়। মনে থাকবো? হ্যাঁ, এটা একটু পড়বা এখান থেকে। এখন আসো, আমাদের একটা চিত্র আঁকা, মানে চিত্র এঁকে একটা জিনিস করতে হয়, সেটা কি? যে ধরো তোমার এই যে এই এটা একটা উত্তল লেন্স, ঠিক আছে না? তো এটার এখানে, এটা হলো একটা আলোক কেন্দ্র। এটা কি? আলোক কেন্দ্র। তো এখানে আমরা কি ধরবো? যে এটা হলো এখানে এফ, আর এটা হলো 2f, তাই না? এটা এফ, এটা হলো 2f। এখন বস্তু, বস্তু যদি আমরা চারটা পড়বো জাস্ট এখান থেকে, বস্তু যদি এখানে থাকে, এই যে এখানে, হ্যাঁ,
বস্তু 2f দূরত্বে আছে, কোথায় আছে? 2f দূরত্বে আছে। তাহলে এই যে এখানে যদি থাকে, এখানে যদি থাকে, তাহলে কি হবে বলো তো? এম এর মান কি হবে? এম ইকুয়াল টু 1 হবে। এম 1 মানে কি? তোমার বস্তু এবং বিম্বের দৈর্ঘ্যটা কি সমান, তাই না? বস্তু এবং বিম্বের দৈর্ঘ্যটা সমান, এম ইকুয়াল টু 1। এবং এটা হবে বাস্তব ও উল্টা, কি হবে? বাস্তব ও উল্টা হবে। এখন বস্তু যদি এখানে থাকে, এই যে এখানে 2f দূরত্ব থাকে, এই যে এখানে থাকে, তাহলে এম এর মান কি হবে? গ্রেটার দেন, যদি 2f দূরত্ব থাকে, এম এর মান হয়ে যাবে লেস দেন 1। কি হবে? লেস দেন 1, অর্থাৎ তখন এটা হয়ে যাবে ছোট, অর্থাৎ লক্ষ্য বস্তুর চেয়ে ছোট হয়ে যাবে, ঠিক আছে? বিম্বটা হয়ে যাবে লক্ষ্য বস্তুর চেয়ে ছোট। মনে থাকবে? ভাইয়া উল্টা হবে না, সিধা হবে? হ্যাঁ, এটা বাস্তব উল্টা হবে, বাস্তব ও উল্টা। তারপরে এখন বস্তুটা কোথায় দিব আমরা, দেখো তো, এই যে এই দুইটা শেষ আমাদের। এখন বস্তুটা দিব আমরা এই যে এইখানে, এই যে কি বলে, এইখানে দিব, তোমার 2f দূরত্ব যে কমে এখানে দিব, ঠিক আছে? যে এখানে দিলাম, এইটা দিলাম, ঠিক আছে? এখন কি হবে, বস্তুটা কি হবে বলো তো? এখানে হয়ে যাবে, যদি বস্তু তোমার লেস দেন 2f দূরত্বে আছে, তাহলে এম এর মান হয়ে যাবে গ্রেটার দেন 1। অর্থাৎ তোমার কি হবে, বিম্বটা বিম্বটা হবে লক্ষ্য বস্তুর চেয়ে বড়, ঠিক আছে? লক্ষ্য বস্তুর চেয়ে বড় হবে এবং বাস্তব উল্টা হবে। বুঝতে পারছো? এটাও বাস্তব উল্টা। এখন বস্তু যদি এখানে থাকে, যে এখানে এফ এবং আলোক কেন্দ্র, এটা কিন্তু আলোক কেন্দ্র, তাই না? আলোক কেন্দ্র আর এটার মাঝখানে থাকে, যে এখানে থাকে, তাহলে কি হবে বলতো? তাহলে বিম্বটা হবে অবাস্তব সোজা। কি হবে? বিম্বটা হবে অবাস্তব সোজা। তাহলে এইখানে থাকলে অবাস্তব ও সোজা হবে, এবং এম এর মান হবে গ্রেটার দেন 1। বুঝতে পারছো? এই দুইটা আমরা চারটা মনে রাখবো এখান থেকে। এফ এর উপরে থাকলে, হ্যাঁ, এফ এর উপরে থাকলে বস্তু। আর এফ এ থাকলে তাহলে বলো তো কি হবে? গর্বিত হবে। গর্বিত কি ছোট না? গর্বিত মানে ছোট। ও, এখানে কোথায় থাকলে, এফ এ থাকলে, এফ এর কথা বলতেছো? মানে এফ হুম। দূরত্ব থাকলে, এই যে এখানে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে থাকলে তো অসীমে চলে যাবে এটা, প্রতিবিম্বটা অসীমে চলে যাবে। এই যে এখানে যদি থাকে না, এটা কিন্তু অসীমে চলে যাবে, বুঝছো? এই এফ এ থাকলে অসীমে চলে যাবে, এখানে থাকলে অসীমে চলে যাবে প্রতিবিম্ব। এবং ওই যে আমি বললাম না বিবর্ধিত হবে, এটা কিন্তু অনেক ছোট হবে, অত্যন্ত ছোট হবে আকারটা। বুঝতে পারছো? বিবর্ধিত হবে, অত্যন্ত বিবর্ধিত, সরি, মানে অনেক বড় হবে, আমি উল্টা বলছি। অনেক বড় হবে, বিবর্ধিত মানে তো বড়, তাহলে অনেক বড় হবে, অত্যন্ত বিবর্ধিত হবে, অত্যন্ত বিবর্ধিত হবে। তাহলে এটাও একটু মনে রাখো তাহলে। যদি তোমার এখানে থাকে, এফ দূরত্ব থাকে, এফ দূরত্বে, তাহলে এটা চলে যাবে কোথায় বলো তো? অসীমে চলে যাবে। এবং এটার আকার কি হবে বলো তো? অত্যন্ত বিবর্ধিত হবে, অত্যন্ত বিবর্ধিত। তাহলে এটা একটু লিখে নাও তাহলে। এফ দূরত্ব থাকলে কি হবে? থাকলে অসীমে চলে যাবে, কোথায় চলে যাবে? অসীমে। প্রতিবিম্ব চলে যাবে অসীমে। এবং এটা হবে হচ্ছে অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। ভাইয়া এই ক্ষেত্রে এম এর মান কি হবে? অত্যন্ত বিবর্ধিত এম এর মান কি হবে? গ্রেটার দেন 1 হবে। অথবা আহ যেহেতু তারা এটা তো অসীম হয়েছে না, অসীমে গেলে তো গ্রেটার দেন অত্যন্ত বিবর্ধিত বলছে, তাই না? তাহলে এটা তোমার ইয়া হবে, এম এর মানটা ইকুয়াল টু অসীম হবে, ইনফিনিটি হবে। বুঝতে পারছো? যেহেতু অসীমে চলে গেছে, এম এর মানটা ইনফিনিটি হবে। মানে একের চেয়ে তো বেশি হবে, কিন্তু এটা ইনফিনিটি হবে আর কি, এম এর মানটা মেইনলি এটাই হবে সম্ভবত। দেখো বইয়ে। আচ্ছা, এরপরে তোমার লেন্সের ক্ষমতা। ক্ষমতা কি? লেন্সের ক্ষমতা পি ইকুয়াল টু, এটা দিয়ে তোমাদের অঙ্ক আসছে এবারও, এবং তোমরা এগুলো পারো।
এটা কিসে নিতে হবে বলো তো? মিটারে নিতে হবে। কিসে নিতে হবে? মিটারে। ফোকাস দূরত্ব নিতে হবে মিটারে। এখন আমরা একটু আগে বলছি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ হয়, অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ হয়। তাহলে যদি পজিটিভ উত্তর আসে তাহলে বুঝতে হবে যে এটা উত্তল লেন্স, যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে এটা অবতল লেন্স। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখবো। এখন এই তোমার এটা এটার একক কি বলতো? এককটা হচ্ছে ডায়াপ্টার। তুই এটা ডায়াপ্টার বলি এককটাকে আমরা। এখন আসো আমাদের চোখের সমস্যা, মায়োপিয়া। হ্যাঁ, মায়োপিয়া। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া। এই চারটা কিন্তু খুব ভালো মতো মনে রাখবা। এবং অ্যাস্টিগম্যাটিজম, অ্যাস্টিগ অ্যাস্টিগম্যাটিজম। তা মায়োপিয়াতে কি ব্যবহার করা হয়? অবতল লেন্স। হাইপারমেট্রোপিয়াতে উত্তল লেন্স। প্রেস বায়োপিয়াতে দ্বি উত্তল। অ্যাস্টিগম্যাটিজমে সিলিন্ড্রিক্যাল লেন্স। সিলিন্ড্রিক্যাল লেন্স, এই কয়টা ব্যবহার করা হয়। ঠিক আছে? তো একটা প্রশ্ন আর এই আরেকটা অবজেক্টিভ তোমাদের আসছিল, সেটা কি? স্বাভাবিক চোখের জন্য, স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত? নিকটতম দূরত্ব 25 সেন্টিমিটার। ঠিক আছে? দূরত্ব 25 সেন্টিমিটার। তাহলে এই লেন্স গুলো মনে রাখবা আর এটা মনে রাখবা। আচ্ছা, এখন আসো তোমাদের এই যে চারটা এখানে কিন্তু মানে অনেক অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক আসে, তুমি দেখছো এগুলো সবসময় মুখস্থ রাখবা। তারপর আসো সরল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ। আর একটা হলো জটিল অনুবীক্ষণ, জটিল অনুবীক্ষণ। ঠিক আছে? তো এটাকে বলা হয় কি বলতো? বিবর্ধক কাচ বলা হয়। বিবর্ধক কাচ বলতে কি বোঝায় বলতো? ম্যাগনিফাইং গ্লাস আছে না? ম্যাগনিফাইং গ্লাস। ঠিক আছে? ম্যাগনিফাইং। তো এখানে মনে রাখবো এদের সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে m = 1 + d - a/f। ঠিক আছে? মূলত আমাদের এখান থেকে জানতে হবে যে এই বিবর্ধনটা আছে না, এই বিবর্ধনটা ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। এবং এদের প্রকৃতিটা কি বলতো? এদের প্রকৃতিটা হচ্ছে অবাস্তব সোজা, অবাস্তব সোজা এবং বিবর্ধিত। ঠিক আছে? অবাস্তব সোজা বিবর্ধিত। এগুলা ব্যবহার করা হয় কোথায় বলতো? ম্যাগনিফাইং গ্লাস কোথায় ব্যবহার করি আমরা? কোনো সূক্ষ্ম লেখা দেখতে, ছোট কোনো লেখা দেখতে, হাতের ছাপ নিতে, অথবা তোমার ওই যে কারুকার্য আগুন লাগাতে। আছে না, সূক্ষ্ম কারুকার্য, এইসব কাজে ব্যবহার করি আমরা। তাহলে হ্যাঁ, ম্যাগনিফাইং। আগুন লাগাতে। হ্যাঁ, আগুন লাগাতে। বুঝি না। আগুন লাগাতে আগুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগুন লাগে। এখন আসো, জটিল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে কে বলতো? গ্যালিলিও। কে আবিষ্কার করছে? গ্যালিলিও। তো এখানে সূত্রটা কি বলতো? m = -v/u, 1 + d/f। তো এইখানে মনে রাখবা এই যে সরল অনুবীক্ষণ, এই সরল অনুবীক্ষণ যন্ত্রের চেয়ে প্রায় প্রায় 2000 গুণ, কত হাজার গুণ? 2000 গুণ অধিক, অধিক কি পাওয়া যায়?
বিবর্ধন পাওয়া যায়, বিবর্ধন পাওয়া যায় এটার চেয়ে। আচ্ছা, এখন আমাদের জটিল অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে কি আছে একটা আহ উপকারিতা অপকারিতা আছে না? এই উপকারিতা অপকারিতা বা সুবিধা অসুবিধা আছে। ওই সুবিধা অসুবিধাটা একটু পড়বা, বুঝছো? যে আহ, সরল অনুবীক্ষণ যন্ত্রের সুবিধাটা কি এবং জটিলের সুবিধাটা কি, অসুবিধাটা কি। ঠিক আছে, এই সুবিধা অসুবিধা এটা তোমাদের দায়িত্ব পড়া। হ্যাঁ, সুবিধা অসুবিধা। আচ্ছা, এখন আসো দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র এটা আবার দুই প্রকার, একটা প্রতিসরণ আর একটা হলো প্রতিফলক। প্রতিসরণ এবং প্রতিফলক। প্রতিসরণের মধ্যে আছে কি? নভ, নভ দূরবীক্ষণ যন্ত্র, নভ দূরবীক্ষণ। একটা হলো ভূ দূরবীক্ষণ, আর একটা হচ্ছে গ্যালিলিও, গ্যালিলিও দূরবীক্ষণ। ঠিক আছে। আর প্রতিফলকের মধ্যে আছে কি? নিউটন, নিউটন, গ্রেগরি এবং হার্টসেলে, তাই না? তাহলে এই যে নিগ্রহ বলি, আমরা এটাকে বলি নিগ্রহ, নিউটন, গ্রেগরি, হার্টসেলে, এদের প্রতিফলক দুর্বীক্ষণ যন্ত্র কিন্তু এখানে আমাদের আছে। এখন তোমার এই এখান থেকে প্রশ্ন আসে, নিচের কোনটা প্রতিসরণ দুর্বীক্ষণ যন্ত্র, নিচের কোনটা প্রতিফলক দুর্বীক্ষণ যন্ত্র। ঠিক আছে, প্রতিসরণ কোনটা, প্রতিফলক কোনটা। ঠিক আছে, নিচের কোনটি প্রতিসরণ অথবা নিচের কোনটি প্রতিফলক। তাহলে এইটা মনে রাখবা, শুধু প্রতিফলকটা মনে রাখবা, তাইলেই হবে। প্রতিসরণটা এমনিতে মনে পড়বে তখন, বুঝতে পারছো? প্রতিফলকটা মনে রাখা সহজ, নিগ্রহ, নিউটন, গ্রেগরি, হার্টসেলে। আচ্ছা, এবার আসো তোমার ইয়া নভ দুর্বীক্ষণ যন্ত্র, নভ দুর্বীক্ষণ। এটার মধ্যে থেকে কি কি জানবা জানো? এখানে তোমার দুটা জিনিস থাকে, একটা অভিলক্ষ্য। দুর্বীক্ষণ যন্ত্রে কি থাকে? অভিলক্ষ্য আর অভিনেত্র, অভিলক্ষ্য এবং অভিনেত্র থাকে। তো এই অভিলক্ষের ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব আর উন্মেষ, উন্মেষ বড় হয়। ঠিক আছে, এবং এটা কোন কাচ? এটা হলো ক্রাউন কাচের তৈরি, কাচের নাম হলো ক্রাউন কাচ, ক্রাউন কাচের তৈরি। আর এটা কি জানো? ফ্লিন্ট কাচের তৈরি, ফ্লিন্ট, ফ্লিন্ট কাচের তৈরি। দেখো, আহ নব দুর্বীক্ষণ যন্ত্রের সুবিধাটা কি, সুবিধাটা কি বলতো? সুবিধাটা কি? যে এখানে অধিক পরিমাণ, অধিক পরিমাণ বিবর্ধন পাওয়া যায় বা বিবর্ধন সৃষ্টি হয়। আর প্রতিবিম্বটা প্রায় ত্রুটি মুক্ত, প্রতিবিম্ব প্রায় ত্রুটি মুক্ত। এটারও সুবিধা তোমার, নবদূরবীক্ষণ যন্ত্রের সুবিধা হচ্ছে অধিক পরিমাণ বিবর্ধন পাওয়া যায় বা সৃষ্টি করা যায়, প্রতিবিম্বটা প্রায় ত্রুটি মুক্ত। মনে থাকবে? এখন আসো, একটা কথা এখান থেকে তোমাকে জানতে হবে, বিশ্লেষণ সীমাটা কি বলতো? বিশ্লেষণ সীমা, এটা একটু সংজ্ঞাটা পড়বা। হ্যাঁ, বিশ্লেষণ সীমার সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে দুটি বস্তু থেকে যখন চোখে তোমার আলো পড়ে, তখন কোণের মান যদি 1 মিনিট, মানে 1 মিনিট মানে কি 1/60 ডিগ্রি, তার চেয়ে কম হয়। ঠিক আছে, 1 মিনিট বা 1/60 ডিগ্রি, এটার চেয়ে কম হয়, এটার চেয়ে কম হয়, তখন তাকে বলা হয় বিশ্লেষণী সীমা। ঠিক আছে, অর্থাৎ চোখের মধ্যে সৃষ্ট কোণের মানটা যদি 1/60 কম হয়, তাকে বলি আমরা বিশ্লেষণী সীমা। মনে থাকবে? আচ্ছা, এবার আসো তোমার এবার আসো তোমার কি প্রিজম।
প্রিজম। তো প্রিজমের মধ্যে কি পড়বা? সরু প্রিজম একটা আছে না, সরু প্রিজম, এটা কিন্তু সূত্র আছে একটা, এটা দিয়ে কিন্তু অঙ্ক আসছে। এটা কি? তোমার বিচ্যুতি, এটা বিচ্যুতি জানতে হবে। বিচ্যুতির সূত্রটা কি? যে ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। আচ্ছা, এখান থেকে দেখো এই অঙ্কটা, মিউ মানে কি? মিউ মানে তোমার প্রতিসরক, প্রতিসরণাঙ্ক। আর এ মানে কি? প্রতিসরক কোণ। এখন এখানে প্রশ্ন আসে কি দেখো, তোমাকে দেওয়া থাকবে প্রতিসরক কোণ 10 ডিগ্রি, আর হচ্ছে প্রতিসরণাঙ্ক 1.57 হলে বিচ্যুতি কত? তো এরকম অঙ্ক আসছিল আর কি। তো তুমি এখানে মানটা বসাই দাও। এই যে প্রতিসরণাঙ্কের মান কত, 1.57, এখানে বসাই দাও। এখান থেকে -1 ইন্টু প্রতিসরক কোণের মান কত, 10 ডিগ্রি। তাহলে কত হবে তোমার? এখানে 10 গুণ করলে 5.7 ডিগ্রি। এটা হবে বিচ্যুতি। এখন কার বিচ্যুতি সবচেয়ে কম হবে বলো তো? লাল আলো। লাল আলোর বিচ্যুতি কম হবে। কেন কম হবে? কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, এই জন্য বিচ্যুতি কম। তাহলে লাল আলোর ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা, যে লাল আলোর বেগের মান বেশি এবং তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বাকি সব কম। ঠিক আছে। আর বেগুনি আলোর দুইটা জিনিস কম, সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ, বাকি সব বেশি। কম্পাঙ্ক, প্রতিসরাঙ্ক, তারপর বিচ্যুতি। ঠিক আছে। আচ্ছা, তো সৌর প্রিজম কাকে বলে এটা একটু পরে মনে রাখো, যে সৌর প্রিজম কাকে বলে। যদি প্রিজম কোণ 6 ডিগ্রি বা তার কম হয়, তার কম হয়, তাহলে তোমার কি হয়, তাকে সৌর প্রিজম বলা হয়। সৌর প্রিজম বলে হচ্ছে প্রিজম কোণের মান 6 ডিগ্রি বা তার কম হলে তাকে সৌর প্রিজম বলা হয়, মনে থাকবে। তাহলে সৌর প্রিজম কখন বলবো আমরা? যদি প্রিজম কোণের মান 6 ডিগ্রি বা তার কম হয়। আচ্ছা, এখন এই যে আরেকটা জিনিস মনে রাখবা, যে মধ্যরশ্মি, আমরা তো বেনিয়া সহকলা জানি তাই না? বেনিয়া সহকলার মধ্যে মধ্যরশ্মি হচ্ছে হলুদ। হলুদ হচ্ছে মধ্যরশ্মি, মনে থাকবে। মধ্যরশ্মির নাম কি? হলুদ। এটা আসছিল, নিচের কোনটা মধ্যরশ্মি। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রাথমিক বর্ণ কোনগুলো? প্রাথমিক বর্ণ, প্রাথমিক বর্ণ হচ্ছে লাল সবুজ নীল। লাল সবুজ নীল হচ্ছে প্রাথমিক বর্ণ, বুঝতে পারছো? প্রাথমিক বর্ণ, প্রাথমিক বর্ণ লাল, সবুজ, নীল, এটা প্রাথমিক বর্ণ। আর পরিপূরক বর্ণ কোনটা? পরিপূরক বর্ণ হলুদ ও নীল, এই দুইটা হচ্ছে পরিপূরক বর্ণ। আর সবুজ এবং ম্যাজেন্টা। তারপরে আরেকটা জিনিস দেখো, বিক্ষেপণ। বিক্ষেপণ সবচেয়ে কম কার? উত্তর কি? লাল, লাল আলো। বেশি কার? বেগুনি। মনে থাকবে। আচ্ছা, এখন দেখো, যদি দেখো তোমার আহ তোমার ইয়া দেওয়া থাকবে, এরকম প্রশ্নে দেওয়া থাকবে প্রিজম কোণ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, দেখো। প্রিজম কোণ ও ন্যূনতম বিচ্যুতি কোণ যথাক্রমে
60 ডিগ্রি ও 30 ডিগ্রি। দেখো তাহলে এই যে প্রিজম কোণের মান কিন্তু 60 আর ন্যূনতম বিচ্যুতি 30 ডিগ্রি। তাহলে এদের প্রতিসরণাঙ্ক প্রতিসরণাঙ্ক কত কত হবে? √2 হবে। কি হবে? √2। উত্তর কি হবে? √2। এখন তাহলে মনে রাখবা, যদি একটা তোমার সমবাহু ত্রিভুজ দেওয়া থাকে, মনে করো একটা কি দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ, এটার প্রতিসরণাঙ্ক কি দেওয়া আছে? প্রতিসরণাঙ্ক √2 দেওয়া আছে। কি দেওয়া আছে? √2। যখন তোমার দেখবা প্রতিসরণাঙ্ক √2, তখন তুমি বুঝে নিবা যে ন্যূনতম বিচ্যুতির মান কত? 30 ডিগ্রি। কত? 30 ডিগ্রি। আর প্রিজম কোণের মান কত? 60 ডিগ্রি। এটা আমরা মনে রাখবো। এই জিনিসটা বুঝি নাই কি বলছেন। যদি তোমার একটা প্রিজম কোণ 60 ডিগ্রি দেওয়া থাকে আর ন্যূনতম বিচ্যুতি দেওয়া থাকে 30 ডিগ্রি, তাহলে প্রতি স্মরণাঙ্কের মান √2 গুণ হবে। ঠিক আছে? √2 হবে। এখন যে কোনো একটা ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, এদের ক্ষেত্রে যদি তোমার প্রতি স্মরণাঙ্ক √2 দেওয়া থাকে, এই মানটা দেওয়া আছে, তাহলে তুমি ন্যূনতম বিচ্যুতি কত বলবা? 30 ডিগ্রি বলবা। প্রিজম কোণ কত ডিগ্রি বলবা? 60 ডিগ্রি বলবা। আর যদি অন্য কোনো মান দেওয়া থাকে, অন্য মান সিক্সটি দেওয়া থাকবে? থার্টি না থাকে? অন্য মান দেওয়া থাকবে না। অন্য মান দেওয়া থাকলে তো আমরা সূত্র বসাবো, এই যে সূত্র বসাবো আমরা এখানে। এই সূত্র তো আমরা বসাবোই। এই সূত্র বসাবো আমরা। সূত্র বসে অঙ্ক করব। তোমার প্রতিসরক কোণের মান দেওয়া আছে, হ্যাঁ, তোমার প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, তুমি এটা কি বিচ্যুতি বের করতে পারবো না? বের করতে পারবো। অথবা তোমার বিচ্যুতি দেওয়া আছে, প্রতিসরক কোণ দেওয়া আছে, তুমি প্রতিসরণাঙ্ক বের করতে পারবো না? বের করতে পারবা এই সূত্র দিয়ে। অন্যটা দেওয়া থাকলে এভাবে বের করবা সূত্র বসায়া। এখন এটা মূলত মূলত আসছে, ধরো ওই যে আমরা যে বললাম যে একটু আগে যে করাইলাম আমরা, 60 ডিগ্রি 30 ডিগ্রি। ঠিক আছে? তুমি এখানে 30 ডিগ্রি বসাও। এখানে তুমি আহ সূত্রটা বসাও। সূত্রটা বসা করো, দেখো হয় কিনা। μ - 1 না? তো এখানে তুমি এখন 60 বসাও। তো এখন কি হয় বলো তো? 30/60, তাই না? ইকুয়াল টু, এখানে কত আসে? 0.5 আসে। 0.5-এর সাথে 1 যোগ করো, তাহলে কত হয়? 1.5। 1.5 মানে কি? √2। বুঝতে পারছো? মানে 1.5 এর কাছাকাছি। √2 করলে কত হয়? 1.41 হয়। ঠিক আছে? 1.5 এর কাছাকাছি √2 গুণ হবে। এটা তোমাদের কিন্তু মোটামুটি
তো আমি তোমাদের আর হচ্ছে 7 নম্বর অধ্যায়টা, 8 নম্বর অধ্যায়টা আর 10 নম্বরটা, এই তিনটা দেখাবো পরের ক্লাসে। আর বাকি যে অধ্যায়গুলো থাকবে 9 আর 11, এগুলো তো একদম মুখস্থ বিষয়। মুখস্থ বিষয়টা তোমরা নিজেরা করবা, হ্যাঁ। 7, 8 আর 10টা কালকে আমি দেখাই দিব। তাহলে ফিজিক্স ক্লাস মোটামুটি শেষ। এখন তোমাদের কাজ থাকবে যে নিজেরা কোশ্চেন সলভ করবা। শুধু আমি বললাম, ক্লাস করলা, হইলো না, ঠিক আছে? নিজের কোশ্চেন সলভ করতে হবে না? যত বেশি সলভ করবা, বিশেষভাবে ইসাক স্যার, তপন স্যার, অথবা তোমরা কোশ্চেন ব্যাংক, যেটা জয়গুলি থাক অথবা রয়্যাল থাক, যেটাই থাক, কোশ্চেন ব্যাংক একটা হইলেই হইছে। সেই কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, ঠিক আছে? সলভ করার পরে তোমাদের প্রবলেম গুলা দেখবা যে কি কি সমস্যা হইতেছে এখান থেকে। তো আজকে অনেক কিছু তোমরা নতুন শিখতেছো বা অনেক কিছু জানো, হ্যাঁ, হইতেই পারে, স্বাভাবিক। তো ওই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবো আজকে, ঠিক আছে? যাও তাহলে আজকে এই পর্যন্তই। শিট তোমাকে দিয়ে দিচ্ছি, দাঁড়াও, তোমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিচ্ছি।